female complains of gradual dimness of vision in both eyes for the last 6 months. She also complains of occasional halos, particularly in the morning. Vision reduction is not associated with any pain, redness, or headache, eye. There is no redness, no history of trauma or surgery. একটা 55 বছর বয়সের মহিলা দুই চোখেই কম দেখতেছে বলে মনে হচ্ছে তার কাছে, এবং সে রংধনুর মতো দেখে ইন্টারমিটেন্টলি, এবং তার চোখের পাওয়ারটা বেশি কম মনে হয় সকালে ঘুম। এখন এরকম একটা সিনারিও, কিন্তু তার চোখে কোনো, এখানে তোমার কি কি জিনিস চিন্তা করতে হবে। সে কিন্তু নন ডায়াবেটিক, নন হাইপারটেনসিভ। ডক্টর টিন্নি বার্ডেমের, বলো তো কি কি জিনিস তোমার মাথায় আসবে? স্যার গ্লকোমা হতে পারে স্যার। গ্লোকোমা হওয়ার জন্য মাঝে মাঝে হ্যালো হয়। হ্যালো কি জন্য হয় স্যার আইওপি গ্লোকোমাতে? বেড়ে গিয়ে কর্নিয়াল ইডিমা হয়ে তখন স্যার হ্যালোজের মতো দেখা যেতে পারে স্যার। কর্নিয়াতে যখন তোমার এপিথেলিয়াল ইডিমা হয়, ওই যে ইডিমা গুলো এক একটা প্রিজম হিসেবে কাজ করে। প্রিজমের ভিতর দিয়ে লাইট পাস করলে লাইটটা তোমার তার 7টা যে কম্পোনেন্ট কালার আছে সেখানে ডিভাইডেড হয়ে যায়, ফলে তার তখন সে হ্যালো দেখে। ঠিক আছে, এখন সেখানে কি পেইন থাকবে না? স্যার সেখানে পেইন থাকার কথা স্যার। আচ্ছা, তাহলে পেইন বা তাহলে এটা যদি গ্লোকোমা হয় বাইল্যাটারাল, দুই চোখে হচ্ছে, তাহলে কি গ্লোকোমা হলে বাইল্যাটারাল এরকম হবে? স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা স্যার। অ্যাকুট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা তো ব্যথা শুরু হবে, সেই ব্যথা তো জি স্যার থামবে জি না। স্যার জি স্যার জি স্যার। ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা হবে। ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে এরকম মাঝে মাঝে হ্যালো হয়। ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে প্রেসার কি অনেক বেশি বেড়ে যায়? অনেক বেশি প্রেসার না বাড়লে, হ্যাঁ, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট স্যার। অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট। আচ্ছা, অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট কাকে বলে? কি কি পাইলে আমরা অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট বলি? স্যার আইরোডোট্রাবেকুলার কন্ট্যাক্ট more than 1 quadrant. That more than 270. More than 270. More মানে than 3 270 quadrant. 3 quadrant. আর কি ইন্টারকোলার প্রেসার কেমন থাকে? প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট, সেখানে কি ইন্টারকোলার প্রেসার বেশি থাকে? না স্যার, নরমাল থাকে ইন্টারকোলার প্রেসার। তাহলে ইন্টারকোলার প্রেসার না বাড়লে হ্যালো কিভাবে হবে? প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্টে দুইটা জিনিস, একটা হচ্ছে এসিটা শ্যালো, এবং গনিওস্কোপি করে দেখতেছি আমার পেরিফেরাল আইরিডোকর্নিয়াল টাচ প্রায় 270 ডিগ্রি, মানে 3/4 অফ দ্য অ্যাঙ্গেলে আইরিডোকর্নিয়াল টাচ আছে বা আইরিডোকর্নিয়াল অ্যাডিশন আছে, তাই না? এটা ওইটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হয়তো, কিন্তু এটাকে গ্লোকোমা কেন বলি না? পিএসিএস, প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট। স্যার অপটিক ডিস্কে কোনো চেঞ্জ নাই। আমরা অপটিক ডিস্কে কোনো চেঞ্জ নাই, আবার স্যার আইওপিও বাড়ে না স্যার। অপটিক ডিস্কে কোনো চেঞ্জ নাই স্যার, আর আইওপিও বাড়ে না স্যার, এজন্য আমরা এটাকে সাসপেক্ট বলি স্যার। আচ্ছা শোনো, যদি মনে করো আইওপি বাড়ে নাই, কিন্তু তো ডিস্কে কোনো চেঞ্জ নাই, যদি আইওপি বাড়তি পেতাম তাহলে কি আমরা গ্লোকোমা বলতে পারতাম? না স্যার, বলতে পারতাম না। তার মানে গ্লোকোমা বলতে হলে আমার অপটিক ডিস্কে চেঞ্জ, প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথির ফিচার থাকতে হবে, এছাড়া আমরা তাকে গ্লোকোমা বলবো না। আমরা যদি অ্যাঙ্গেল এরকম ন্যারো পাই, অ্যাঙ্গেলে যদি 3/4 অ্যাঙ্গেল যদি আমার আইরিডোট্রাবেকুলার টাচ থাকে বা কন্ট্যাক্ট থাকে, এবং যদি আমার ইন্টারকোলার প্রেসার বেশি থাকে, তাহলে আমরা সেটাকে পিএসি বলবো, সেটাকেও আমরা গ্লোকোমা বলবো না, কারণ সেখানে অপটিক ডিস্কে কোনো চেঞ্জ আসে নাই। আনলেস দি optic disc finding is present, you cannot say it is a case of glaucoma.
স্যার এটা কি আমরা ফুকস এন্ডোথেলিয়াল কর্নিয়াল ডিস্ট্রফি বলতে পারি স্যার? মারিয়া তাবাসসুম কোথা থেকে বলতেছো? স্যার ঢাকা মেডিকেল থেকে বলছিলাম স্যার। ঢাকা মেডিকেল, ভেরি গুড। এটাকে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি বলতে পারি। এটাকে আমরা ক্যাটারাক্ট বলতে পারি না? জি স্যার, ইমেজিওর ইনফ্লেমেশন ক্যাটারাক্ট। হুম, গ্র্যাজুয়াল ডিমনেস অফ ভিশন জি বোথ স্যার। আই। জি স্যার, কিন্তু এখানে যে স্যার কমপ্লেন করেছে স্যার মর্নিং এ স্যার ভিশনটা কমে যাচ্ছে, আবার হ্যালোস হচ্ছে স্যার। এটা তো স্যার মানে আবার মিডল এজ ওমেন, সেই ক্ষেত্রে স্যার আবার নন এটা ডায়াবেটিক। প্রথম কথা হচ্ছে ক্যাটারাক্টের হ্যালো আর গ্লোকোমার হ্যালোর পার্থক্য হচ্ছে ক্যাটারাক্টের হ্যালো সবসময় থাকে, দিনে রাতে সকালে বিকালে। সে বিশেষ করে লাইটের দিকে তাকালে, হেডলাইটের দিকে তাকালে সে হ্যালোস দেখে। হ্যাঁ, পলিওপিয়া হয়, একটা লাইট পাঁচটা দেখে, এটা সব সময়ের জন্য হবে। কিন্তু গ্লোকোমার হ্যালোসটা হবে ইন্টারমিটেন্ট, কখনো আছে কখনো নাই। জি স্যার। ঠিক আছে। আর ক্যাটারাক্টে হ্যালো কি জন্য হয়, কোন স্টেজ অফ সেনাল ক্যাটারাক্টে হ্যালোস হয়? ইন্টারনেসেন্টে। ইন্টুমেসেন বলে কোনো স্টেজ নাই আমাদের। ইনসিপিয়েন্ট স্টেজে আমাদের ওই লেন্সের ফাইবারের মাঝে মাঝে ওয়াটার অ্যাকুমুলেশন হয়। ওয়াটার গুলা জমা হয় এমন ভাবে যেন মনে হবে যে কিছু ওয়াটার বাবল দেখা যায়, কিছু বাবল দেখা যায়। আমরা যদি রেট্রো ইলুমিনেশন করি তাহলে আমরা দেখব যে বেশ কিছু বাবল দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলা আসলে অ্যাকুমুলেটেড ওয়াটার বিটুইন দি লেন্স ফাইবার। তখনও লেন্স ফাইবার গুলো ওপেক হয়নি, সেই জন্য এটা ইনসিপিয়েন্ট স্টেজ। এবং এখানে পেশেন্টের যেটা হতে পারে যে একটু ভিশন কমে যাচ্ছে, এবং এই ভিশন কমাটা সকালবেলা বেশি হবে, অন্য সময় অত হবে না, এরকম হবে না। সব সময় মনে হচ্ছে সে একটু কম দেখতেছে, এবং মাঝে মাঝে সে হ্যালো দেখে, বিশেষ করে সে লাইটের কোনো কোনো লাইটের দিকে তাকালে, যেমন হেডলাইট, গাড়ির হেডলাইটের দিকে তাকালে তার এরকম হ্যালো হয়। সো এটার সাথেও যাচ্ছে না, কারণ এই হ্যালোটা হচ্ছে ইন্টারমিটেন্ট। হ্যাঁ আদিব বলো। ইনমেট স্টেজে কি আসতে পারে কিছু, নাকি স্যার শুধু ইনসিপিয়েন্টই আসবে? স্যার ইমম্যাচিউর স্টেজে কি কোনো হ্যালোজ আসতে পারে, নাকি স্যার শুধু ইনসিপিয়েন্টই আসবে? ইম্যাচিউর স্টেজ মানে কি, লেন্স ইজ ওপেক, লেন্স ফাইবারস আর ওপেক, তাই না? জি স্যার। সো এটা হলো ইম্যাচিউর ক্যাটারাক্টে তোমার ডিফ্র্যাক্টিভ চেঞ্জ হয়ে যেতে পারে। কর্টিক্যাল ক্যাটারাক্ট হলে হাইপারমেট্রোপিয়া হয়ে যেতে পারে, নিউক্লিয়ার ক্যাটারাক্ট হলে তোমার মায়োপিয়া ডেভেলপ করতে পারে। কিন্তু হ্যালোস সাধারণত আমাদের পাওয়া যায় হচ্ছে ইনসিপিয়েন্ট স্টেজ। কারণ ওইখানে যে ওয়াটার বাবল গুলা জমা হয় লেন্সের ফাইবারের মাঝখানে, ওই ওয়াটার বাবল গুলা এক একটা প্রিজম হিসেবে কাজ করে। আমরা জানি যে যখন একটা থিক প্রিজমের ভিতর দিয়ে লাইট পাস করে, হোয়াইট লাইট, তখন ওই প্রিজমের ভিতর দিয়ে যখন লাইটটা যায়, তখন সেই লাইটটা তার যে সাতটা যে ভিবগিয়র, অর্থাৎ রেডের ওয়েভলেন্থ যত বেশি তত সে স্পিডে যায়, তার স্পিডটা কম বেশি হয়। যেমন ব্লু লাইট, সেইটার স্পিডটা কমে যায়, সে তখন অল্প আসতে যায়। মনে করো একটা, এটা বোঝানোর জন্য আমি যদি তোমাকে বলি যে 10টা ছেলে, একটা দড়ি দেওয়া আছে, তাকে বলা হলো 100 মিটার দৌড় দিতে, এবং হুইসেল বাজানোর সাথে সাথে সবাই এই 7টা ছেলে দৌড়ানো শুরু করলো। একটা বাচ্চা ছেলে সে কিছু দূর পরে যাই পড়ে গেছে,
আরেকটা মেজো মাঝারি বয়সের ছেলে সে আরেকটু পরে যায় পড়ছে, আরেকটু পরে যায় পড়ে গেল, এবং যেটা সবচেয়ে লম্বা ছিল সে একদম 100 মিটার দৌড়ে শেষ পর্যন্ত গেল। তাহলে কি দাঁড়ালো? এই যে লাইট, ব্লু লাইট আগেই তোমার স্লো যায়, সে আগেই বেন্ডিং হয়ে যাবে। রেড লাইট সবচেয়ে পরে বেন্ডিং হবে, সবচেয়ে বেশি ফাস্টে দ্রুত যাবে, এবং প্রিজম থেকে যখন সে বেরিয়ে আসবে তখন সে বেন্ডিং হবে। এই জন্য বেন্ডিংটা এক একজনের এক এক জায়গায় হওয়ার কারণে 7টা আলো তখন আমরা পরিষ্কার দেখতে পাই, যেটাকে আমরা বলতেছি রেইনবো হ্যালোস। এইটা আসলে প্রিজমের ভিতর দিয়ে যখন লাইট যায় তখন এরকম হয়, এবং সেই প্রিজমটা থিন প্রিজম হবে না। আমরা যে চশমাতে প্রিজম ইউজ করি সেখানে হ্যালোস হয় না, কারণ সেই প্রিজমগুলো থিক প্রিজম যখন ঠিক হয় তার ভিতর দিয়ে যদি আলো যায় তাহলে তোমার ডিফ্রাকশন হয়। এই মানে বিভিন্ন ওয়েভলেন্থের লাইট বিভিন্ন জায়গায় বেন্ডিং হয়, কারণ তাদের স্পিড আলাদা, ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি কর্নিয়াতে বাবল যখন তৈরি হবে বিটুইন দ্য এপিথেলিয়াল সেল, বুলি, মাইক্রো বুলি যখন তৈরি হবে তখন ওটা প্রিজম হিসেবে কাজ করবে। ইন কেস অফ গ্লোকোমা, যখন ক্যাটারাক্টের ক্ষেত্রে যে ইয়ার মানে ওয়াটার বাবল গুলো বিটুইন দি লেন্স ফাইবার জমা হবে, যেটাকে আমরা বলি ইনসিপিয়েন্ট স্টেজ, সেখানেও আমরা হ্যালো পাবো। ক্যাটারাক্টের হ্যালো হচ্ছে দিনের পর দিন থাকবে, আলোতে গেলেই তার এরকম সমস্যা হয়। হেডলাইটের আলো কোনো স্পটলাইট, সেটাকে সে অনেকগুলো লাইট দেখে এবং রঙিন দেখে, বিভিন্ন রঙের দেখতে পায়। কিন্তু গ্লোকোমার হ্যালোটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট, যখন প্রেসার বেশি তখন হ্যালো আছে, যখন প্রেসার আবার কমে গেছে তখন চলে যায়। এবং এই জন্য ইন্টারমিডিয়েন্ট অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমাতে আমরা হ্যালোস পেতে পারি। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে যেহেতু প্রেসার অনেক বেশি হয় না, সেই জন্য আমরা সাধারণত কোনো হ্যালো পাই না। আমরা বলি যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা হচ্ছে একটা অ্যাসিমটোমেটিক ডিজিজ, তার কোনো সিমটমই থাকে না, পেশেন্ট কিছুই বুঝে না। শুধু আমরা ধরতে পারি, আমরা রুটিন এক্সামিনেশন করতে যে তার ডিস্কের চেঞ্জ দেখে অথবা এসি শ্যালো দেখে আমরা তখন পরীক্ষা করি, এবং তখন আমরা প্রাইমারি গ্লোকোমা ধরতে পারি। তাহলে এটা কে বলছিল? ঢাকা মেডিকেলের মারিয়া। তোমাকে ধন্যবাদ যে তোমার মাথায় আসছে এটা, যেহেতু সকালবেলা সে বেশি কম দেখে। মারিয়া বলো, সকালবেলা বেশি কম দেখে কেন? ফুকসের কেস, ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে সকালে বেশি কম দেখে, কারণ কি? স্যার এই যে এন্ডোথেলিয়াম পাম্পিং মেকানিজমটা স্যার কমে যায়, কর্নিয়াল ইডিমাটা হয় জোরে স্যার। জোরে আমি শুনি, কানে কানে শুনতে পাচ্ছি না। স্যার এন্ডোথেলিয়াল পাম্পিং মেকানিজমটা স্যার কমে যায় স্যার, এটার জন্য স্যার কমে যায় কেন? জি স্যার। স্যার এন্ডোথেলিয়াল ডিকম্পেনসেশনের জন্য স্যার এন্ডোথেলিয়াল সেল কাউন্ট তো এটা কম তো থাকে। সব সময় কমে যায়, তো ওই সময় কেন বেশি কম দেখে? সকালে ঘুম থেকে উঠলে কেন বেশি কম দেখে? স্যার আর আইলিড কি বলতে ক্লোজ পারবা? থাকে, আইলিড ক্লোজ স্যার থাকে এই স্যার। যে সারা রাত তো স্যার ওয়াটারটা অ্যাবজর্ব কেসগুলোর হয় না ভেনাস যখন প্রেশার বেশি ঘুমিয়ে থাকে থাকি। আচ্ছা, যার জয়নাব কারণে বলতেছিল, ডিজিজ জয়নাব কম বলো হয়। তো দেখি কি বলছিলা। আইলিড ক্লোজ থাকে তো হ্যাঁ স্যার ওয়াটারটা ইভাপোরেট হতে পারে না, হ্যাঁ, ফলে ওটা একুমুলেট হতে থাকে, তাই সকালে গিয়ে তার স্যার হ্যালোস বেড়ে যায়। তা আমাদের নর্মালি হয় না কেন? একটা নর্মাল মানুষের সকালে কম দেখে না কেন? কর্নিয়া যেহেতু ইভাপোরেশন হয় না, হাইড্রেটেড, কর্নিয়া রিমেইনস মোর হাইড্রেটেড ডিউরিং স্লিপ দেন দি নর্মাল মানে অ্যাওয়েকেনিং পজিশন, বিকজ কন্টিনিউয়াসলি আমার সেলগুলো পানি, কর্নিয়া থেকে পানি কন্টিনিউয়াসলি এন্ডোথেলিয়াম পাম্প করে অ্যাকোয়াসে দিচ্ছে, আর এপিথেলিয়াম থেকে ইভাপোরেশন হচ্ছে, সারফেস থেকে ইভাপোরেশন হয়ে যাচ্ছে, ফলে পানিটা আমার কর্নিয়া থেকে সারফেসে আসে, সারফেস থেকে ইভাপোরেশন হয়ে যায়, পিছনে কর্নিয়া থেকে পাম্প করে পানি এন্ডোথেলিয়াম অ্যাকোয়াস হিউমারে দিয়ে দেয়। এই জন্য আমার নর্মালি সমস্যা হচ্ছে না। কিন্তু যখন আমার ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি হবে, যখন এন্ডোথেলিয়াল সেল কাউন্ট কমে যাবে, যখন আমার পাম্পিং ফাংশন অফ দ্য এন্ডোথেলিয়াম উইল বি লেস, ইন দ্যাট কেসেস আমি যখন ঘুমায় থাকবো, এই যে ইভাপোরেশন কম হলো, সামনে দিয়ে পানি কিছুটা সরতে পারলো না, ফলে সকালবেলা দেখা যাবে যে ওই যে, কারণ এই পানিটা সে সরাতে পারবে না, একা এন্ডোথেলিয়াম সরাতে পারে নাই, যার জন্য সকালে একটু মনে হয়েছে যে কম দেখতেছে। কিন্তু 10টা 11টা 12টার দিকে এটা আবার হয়ে যাবে। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, একটা পেশেন্ট অ্যাঞ্জাইনা পেক্টোরিসের পেশেন্ট নর্মাল হাঁটাহাঁটি করে, তার বুকে ব্যথা হয় না,
কিন্তু যখন সে সিঁড়িতে উপরে উঠতে যায় অথবা যখন সে দৌড়াতে যায় তখনই তার বুকে ব্যথা হয়, কারণ নর্মাল ফাংশনটা করোনারি আর্টারি করে দিতে পারে সাপ্লাইটা। যখনই হার্টের এক্সট্রা সাপ্লাই দরকার হয় তখন আর হার্ট করোনারি আর্টারি সেই এক্সট্রা সাপ্লাইটা দিতে পারে না, এই জন্য তার বুকে ব্যথা হয়। সিমিলার ইজ ট্রু ফর ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। নর্মালি আমাদের এটা হবে না, কারণ সামনে আমরা ঘুমায় থাকলে আমার কর্নিয়া যে হাইড্রেশন হয়, আমার এন্ডোথেলিয়ামের সেই এক্সট্রা পাওয়ার আছে নর্মাল এন্ডোথেলিয়ামে, সে বেশি করে পাম্প করে বের করে দিতে পারে। কিন্তু যখন ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি হবে তখন এই বাড়তি পানিটা সে বের করতে পারবে না। এই জন্যই সকালবেলা আমার আর্লি মর্নিং এ আমার ভিশনটা বেশি কমে যাবে। কেন? এই সাইডটা করো না। এই ক্লাস আরো পরীক্ষা কত তোমার? আচ্ছা, এই পেশেন্টের আমরা যখন রেড টু ইলুমিনেশন করলাম, আমরা যখন কর্নিয়া দেখলাম, নর্মালি আমার কাছে কর্নিয়া মনে হলো ঠিকই আছে, কিন্তু যখন আমি রেড টু ইলুমিনেশন করলাম তখন আমি কিছু দানা দেখতে পাচ্ছি। তোমরা কি কিছু দানা দেখতে পাচ্ছ? আমরা কিছু ব্ল্যাক ডট দেখতে পাচ্ছি, মানে কিছু মনে হচ্ছে দানা 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 মনে জি হচ্ছে। স্যার, এই দানা দানা দেখে আমার সন্দেহ হবে যে কর্নিয়ার এন্ডোথেলিয়ামে মনে হয় ঝামেলা আছে। শোনো, আমি তোমাদের একটা কথা বলি, এই বাংলাদেশে এমন অনেক ঘটনা ঘটছে, অনেক না হলো 2-4টা ঘটনা ঘটছে যেখানে পেশেন্ট গেছে কম দেখা নিয়ে 55-60 বছর বয়সে, ডাক্তার বলছে আপনার ছানি পড়ছে, অপারেশন করে দিছে, অপারেশনের পরে রুগী আরো কম দেখা শুরু করছে, কারণ দ্যাট ওয়াজ এ কেস অফ ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি, সে ধরতেই পারেনি। সো ইনিশিয়ালি ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি ধরা কিন্তু অত সহজ না, একটু কঠিন আছে। এই জন্য আমাকে খুব কেয়ারফুলি দেখতে হবে। কি দেখতে হবে? আমরা যদি এই ছবিটা দেখি, এই যে অপটিক্যাল সেকশন করে আমি দেখতেছি যে এখানে কিছু কালো কালো দানা দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে কালো দানা, এই যে কালো দানা, কালো দানা, এই যে কালো দানা, এই যে ব্ল্যাক ডটস, দিস ব্ল্যাক ডটস আর নাথিং বাট কর্নিয়া গাটেটা, মানে ওই জায়গায় কর্নিয়াটা, এই যে এখানেও দেখো অনেক দানা দানা আছে ভিতরে কর্নিয়াতে, হ্যাঁ, মাল্টিপল ব্ল্যাক ডট আছে, এগুলা হচ্ছে কর্নিয়া গাটেটা, মানে ওই জায়গায় এন্ডোথেলিয়াম লস হয়েছে, এবং ওইখানে এন্ডোথেলিয়াম লস হওয়ার পর সারাউন্ডিং এন্ডোথেলিয়াম থেকে তোমার সিক্রিশন হয়ে, কোলাজেন ম্যাটেরিয়াল সিক্রিশন হয়ে ডেসমেটস মেমব্রেনের উপরে ডিপোজিশন হয়েছে, ফলে কর্নিয়া গাটেটা তৈরি হয়েছে। এবং আমরা যদি এই ছবিটা দেখি, এখানে আমাদের কাছে খুব পরিষ্কার যে এখানে মাল্টিপল ব্ল্যাক ডট দেখা যাচ্ছে এবং বেশ কিছু ফ্লুইড দেখা যাচ্ছে, মানে মাইক্রো বুলি দেখা যাচ্ছে। এই মাইক্রো বুলি মানে কর্নিয়াতে ইডিমা হয়েছে, তাই না? এবং আমরা যদি আরো পরে দেখি, আমরা দেখব যে কর্নিয়াতে এরকম মাল্টিপল বুলা তৈরি হয়েছে। এই বুলাগুলি, দিস ইজ কল বুলাস ক্যারোটোপ্যাথি হয়েছে, অথচ আমার এইদিকে কোনো সিলারি কনজেশন নাই, তাই না? মনে করো অপারেশনের কোনো হিস্ট্রি নাই, সিলারি রেডনেস নাই, ইন্ট্রাকুলার প্রেশার নরমাল, তারপরে তোমার কোনো কনজেশন নাই, রেডনেস নাই, পেইন নাই, কিন্তু পেশেন্ট এরকম আলোতে তাকাতে পারে না, এবং পেশেন্টের কর্নিয়া এরকম বুলাস ক্যারোটোপ্যাথি হয়ে আছে, তার মানে এটা আসলে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। এবং এই বুলাগুলো একসময় ফেটে যাবে। এই যে দেখো, এখানে বুলা যখন ফেটে গেছে, রাপচার অফ বুলা প্রডিউসেস মানে ক্যারাটাইটিস, তখন কিন্তু আবার কনজেশন হবে, খেয়াল করতে হবে। তখন এই ডিস্ট্রফি হলেও আমরা জানি ডিস্ট্রফিতে সাধারণত কোনো কনজেশন থাকে না, তাই না, রেডনেস থাকে না, কিন্তু এখন কিন্তু ক্যারাটাইটিস ডেভেলপ করছে ডিউ টু রাপচার অফ বুলা, patient develop keratitis, so the patient also develop ciliary congestion, এবং আলটিমেটলি পেশেন্ট কি হবে? আমরা যদি শেষের ছবিটা দেখি, নিচে একদম সাবএপিথেলিয়াল ওপাসিটি ডেভেলপ করে যাবে, কর্নিয়াল স্কার তৈরি হবে। তাহলে আমরা বলতেছি যে
আমরা যদি উপরে বামের ছবিটা খেয়াল করো, উপরের বামের ছবিতে এই যে অপটিক্যাল সেকশন করা হয়েছে, অপটিক্যাল সেকশনে দেখো সেন্টারে কিছু প্রজেকশন দেখা যাচ্ছে, বলো দেখা যাচ্ছে? এই যে এখানে পোস্টেরিয়র সারফেসে কিছু প্রজেকশন আছে, যেটা দেখো এখানে নাই, এইদিকে অতটা নাই, কিন্তু সেন্টারে প্রজেকশন আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই প্রজেকশন গুলো আসলে কিছুই না, দিজ আর কর্নিয়া গাটেটা। হ্যাঁ, এই জন্য এরকম প্রজেকশন দেখা যাচ্ছে, মানে যে স্যার এটা কোন জায়গায় লেয়ারে হয় স্যার? epithelium- হ্যাঁ, স্যার এটা কোন লেয়ারে হবে স্যার, মানে ডিএম এর উপর? এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম পোস্টেরিয়র সারফেস। এই যে দেখো, এটা হলো অ্যান্টেরিয়র সারফেস আর এটা হলো পোস্টেরিয়র সারফেস। এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা পোস্টেরিয়র সারফেস। আমরা যদি সেকেন্ড ছবিটা দেখো, উপরে ডানেরটা, এই যে এটা হলো অ্যান্টেরিয়র সারফেস আর এটা হলো পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে ইরেগুলারিটি দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। পোস্টেরিয়র দেখা যাচ্ছে। সারফেস কিন্তু ইরেগুলার দেখা যাচ্ছে, আর অ্যান্টেরিয়র সারফেস সুন্দরভাবে একদম স্মুথ সারফেস দেখা যাচ্ছে, পোস্টেরিয়র সারফেসটি ইরেগুলার দেখা যাচ্ছে। সো আমরা বলতেছি যে কর্নিয়ার যে জায়গাতে, আমরা একটা ছবি দেখাই, এই যে দেখো এখানে আমরা যে, এই যে এটা হলো স্পেকুলার মাইক্রোস্কোপি, এখানে যে কালো স্পট গুলা দেখতে পাচ্ছি, এই যে কালো স্পট, এটাই আসলে কর্নিয়া গাট্টেটা। মানে কি, এইখানে তোমার যখন এপিথেলিয়াম গুলা মারা গেছে, এন্ডোথেলিয়াম যখন লস হয়েছে, এইখানে সারাউন্ডিং এন্ডোথেলিয়াম থেকে সিক্রিশন হয়েছে, সিক্রিশন হয়ে তোমার এই ইয়ার উপরে কি বলে ডেসিমেস মেমব্রেনের উপরে ডিপোজিশন হয়েছে। এই ডিপোজিশন হওয়ার কারণে এখানে কিছু প্রজেকশন তৈরি হয়েছে টুয়ার্ডস দি অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমারের দিকে প্রজেকশন হয়েছে, যেগুলোকে আমরা বলি কর্নিয়া গাট্টেটা। এই যে দেখো, এই ছবিটা দেখো, যে কর্নিয়াতে কিছু গাট্টেটা তৈরি হয়েছে, হ্যাঁ, কিছু প্রজেকশন তৈরি হয়েছে। এই যে ডান পাশে দেখো, এই যে মানে তোমার এটা গ্রিনিশ কালার দেখাচ্ছে, এই প্রজেকশন গুলা হচ্ছে কর্নিয়া গাট্টেটা, কারণ এই জায়গার এন্ডোথেলিয়াম লস হয়েছে এবং ডেসমেস মেমব্রেনের উপরে ডিপোজিশন হয়েছে, ফলে এগুলোকে আমরা বলি কর্নিয়া গাট্টেটা। এই জিনিসটা যদি আমরা নর্মালি ওল্ড এজে, ভেরি ওল্ড এজে আমরা এগুলা কোথায় পাই? পেরিফেরিতে পাই, একদম পেরিফেরিতে আমরা কিছু এরকম প্রজেকশন দেখি, যেগুলোকে আমরা কি বলি? হ্যাসেল হেনলি বডিজ বলি। এই একই জিনিস যখন সেনাল কারণে হবে এবং পেরিফেরি অফ দি কর্নিয়াতে হবে, তখন সেটার নাম হবে হ্যাসেল হেনলি বডিজ। হ্যাসেল হেনলি বডি is a feature of endothelial degeneration, senile endothelial degeneration, which occurs only at the periphery of the cornea. But cornea gattata is a pathological condition. It develops in Fuchs endothelial dystrophy and found at the central part of the cornea, corneal endothelium, back of the cornea. এটুকু বোঝা গেছে কি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। জি স্যার। আমরা আরেকটা ছবি দেখাই। এবং দেখো, আমরা যদি ওসিটি করি, ওসিটি করে কি দেখতে পাচ্ছি? যে পোস্টেরিয়র সারফেসটা দেখো, পোস্টেরিয়র সারফেসটা একটু ইরেগুলার আছে, হ্যাঁ, ইরেগুলার। অ্যান্টেরিয়র সেগমেন্ট ওসিটি করলে আমরা পোস্টেরিয়র সারফেস ইরেগুলার পাবো, এবং এই যে স্ট্রমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু কালো কালো জায়গা দেখতে পাচ্ছি, এগুলো আসলে পানি জমার জন্য এরকম কালো দেখা যাচ্ছে। আচ্ছা, এই পেশেন্টটার একটা হিস্ট্রি আছে। এই পেশেন্টটা 65 years old female, history of phaco left eye.
পেশেন্ট ডাক্তারের কাছে গেছিল যে সে কম দেখে, তারপরে ডাক্তার তাকে বলল যে আপনার চোখে ছানি পড়ছে, দুই চোখেই ছানি পড়ছে, অপারেশন করতে হবে। তারপরে ডাক্তার তার অপারেশন করলো এবং অপারেশন করার পরে দেখা গেল বাম চোখে এরকম হয়ে গেল। বাম চোখে কি হয়েছে? বুলাস কেরাটোপ্যাথি হয়েছে। তার মানে আগে যা দেখতো তার চেয়ে আরো অনেক কম দেখা শুরু করলো। তার মানে এইটা আসলে ছিল, ইট ওয়াজ এ কেস অফ হুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি and patient and the doctor wrongly treated as senile cataract, and after operation his or her vision falls markedly, আরো vision পড়ে গেল। বোঝা গেছে? তাহলে আমরা ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির আমরা বলছি 4টা স্টেজ আছে। ইনিশিয়াল স্টেজে তুমি পাবা হচ্ছে অনলি স্লাইড haziness of the cornea, and if you do the optical section, some irregularity you may find on the back of the cornea, and if you do the retroillumination, you will see some black dot and some irregularities on the back of the cornea. And in second stage, you will see this type of edema in the cornea. This is not bullous keratopathy. This is the collection of fluid between the epithelium. So এটাকে আমরা বলি microbully. Plenty microbully is found in the anteriorly cornea. এবং optical section shows irregularity on the back of the cornea. Back of the cornea তে gross irregularity seen, some projection also seen, that is their cornea gutted. এই যে প্রজেকশন, এটা হচ্ছে কর্নিয়া গাট্টেটা। যেগুলো প্রজেকশন দেখতে পাবা সেগুলো হলো কর্নিয়া গাট্টেটা, এবং এটা সেন্টারে পাবা। এবং এরপরেও যদি তুমি চিকিৎসা না করো, the patient will develop bullous keratopathy. এরপরে সে ডেভেলপ করবে কর্নিয়াল স্কার। তাহলে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি 4টা স্টেজ আছে, ঠিক আছে? আচ্ছা, ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি কয় টাইপের হয়? স্টেজ না, কিন্তু টাইপ। ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি 2 রকম হবে। ভেরি রেয়ার একটা টাইপ আছে যেটা সাধারণত আর্লি অনসেট হয়, মানে 20 বছর, 25 বছর, 12 বছর বয়সে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি হতে পারে রেয়ারলি। দিস ইজ কল্ড আর্লি অনসেট টাইপ। আর মোস্ট কমন যেটা টাইপ সেটা হচ্ছে লেট অনসেট টাইপ। ইট ডেভেলপস ইউজুয়ালি আফটার 40 আগে দেখা যায় না, 50, 55, এবং ইট ইজ মোর কমন ইন ফিমেল দ্যান মেল। 3:1 ফিমেলের অনেকটা তুমি বলতে পারো যে অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার মতো। অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা যেমন মেয়েদের বেশি হয়, ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি মেয়েদের বেশি হয়। আর এইটার আমরা এখন যদি আরেকটা কথা বলি, এটার কিন্তু ক্যাটাগরি আছে, আমি একটু পরে আসতেছি সেটা, যে এই ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে আমরা কি চিকিৎসা করব। আমরা যদি একদম আর্লি স্টেজে পাই, প্রথম স্টেজে পাই, যেখানে শুধু পোস্টার সারফেসে কিছু ইরেগুলারিটি দেখা যাবে এবং মাইল্ড হেজিনেস অফ দ্য কর্নিয়া এবং এ ফিউ ব্ল্যাক ডটস অ্যাপিয়ার অন দ্য সেন্টার অফ দ্য কর্নিয়া, তখন আমরা কি চিকিৎসা দেব? বলো অনন্যা, বলো। স্যার তখন কি অবজারভেশন এন্ড স্যার ফলো আপ? অবজারভেশন hypertonic করবা, saline ভেরি গুড। drop কেন আর অবজারভেশন follow up. করবা? স্যার এটা নেক্সট স্টেজে যাচ্ছে কিনা কোনো? মানে তুমি সন্দেহ করো যে নেক্সট স্টেজে নাও যেতে পারে? না যাবে স্যার, সেই জন্য অবজারভেশন এন্ড ফলো আপ। মানে ওই যে ভানুর কৌতুকের মতো, দেখি না কি হয়। আমার বাসায় এসে ট্রাঙ্কের থেকে টাকা নিয়ে, আলমারির থেকে টাকা, কাপড় চোপড় নিয়ে সব চলে যাচ্ছে, সোনার গয়না। আমি বলতেছি দেখি না কি হয়, দেখি না কি করে, সেরকম করবা? স্যার হাইপারটনিক স্যালাইন ড্রপ আর অয়েন্টমেন্ট দিব কি স্যার? হ্যাঁ, স্যার হাইপারটনিক স্যালাইন ড্রপ এন্ড অয়েন্টমেন্ট স্যার। হাইপারটনিক স্যালাইন দিতে পারো, আর কি দিতে পারো? স্যার এখানে কি আছে রোকাইনেসটা কি স্যার দিব স্যার? রোকাইনেস ইনহিবিটর দিবা না?
জি স্যার। নেটাসুডিল ড্রপ দিব। জি কিভাবে স্যার। হেল্প করবে নেটাসুডিল? স্যার এটা তো স্যার এন্ডোথেলিয়াল সেল মানে প্রলিফারেশন করবে স্যার। প্রথম কথা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল এন্ডোথেলিয়াল রোকাইনেজ এনজাইমের কাজ কি? রোকাইনেজ এনজাইম ইজ রেসপন্সিবল, নট ইনহিবিটর, খেয়াল করো, রোকাইনেজ এনজাইম is a major enzyme for controlling many functions of the cell. মানে একটা সেল যে আরেকটা সেলের সঙ্গে লেগে থাকে, adhesion between the two cell is maintained by rhokinase. জি স্যার। আরেকটা জিনিস যেমন মনে করো যে রোকাইনেজ ইজ রেসপন্সিবল ফর ন্যাচারাল ডেথ অফ এ সেল। এই যে আমরা বলি প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোপ্টোসিস, একটা সেলের যখন বয়স হবে, আমরা যেমন মরে যাই, আমাদের শরীরের সেলগুলো কিন্তু বয়স হলে মরে যায়। অ্যাপোপ্টোসিস যেটাকে আমরা বলি ন্যাচারাল সেল ডেথ, এই ন্যাচারাল সেল ডেথ করায় কিন্তু রোকাইনেজ। তাহলে আমি যদি রোকাইনেজকে ইনহিবিট করে দিতে পারি, তাহলে আমার কি অ্যাপোপ্টোসিস বন্ধ হয়ে যাবে, মানে সেলগুলা অনন্তকাল বেঁচে থাকতে পারবে। এটা একটা সুবিধা। আবার রোকাইনেজ কি করে, একজন আরেকজনের সাথে আটকায় রাখছে। এই যে অ্যাক্টিন ফিলামেন্টস, আমার প্রত্যেকটা সেলের ভিতরে অ্যাক্টিন ফিলামেন্টস আছে। এই ফিলামেন্টস দ্বারা আমার সেলের মুভমেন্ট হয়। আবার এই ফিলামেন্টস আমরা একটার সাথে আমরা যে বলি যে এই যে তোমার জনুল অ্যাডারেন্স, হ্যাঁ, লেগে থাকে, একটা সেল একটার সাথে লেগে থাকে বাই দি জনুল অ্যাডারেন্স। এখানেও কিন্তু তোমার ওই অ্যাক্টিন ফিলামেন্টস গুলো দ্বারা তারা একজন আরেকজনের সাথে লেগে থাকে। তাহলে আমি, এবং এটা মেনটেন করে কে, রোকাইনেজ এনজাইম। তাহলে আমি যদি রোকাইনেজ এনজাইমকে ইনহিবিট করি, তাহলে কি হবে, সেলগুলো একজন আরেকজনের সাথে সরে যাবে, মানে জি স্যার। অ্যাডেশনটা কমে যাবে। কমবে আর সেল মনে প্রলিফারেশন করো, মিশনটা ইমপ্রুভ। শোনো আমি একটা কথা বলি, মনে করো যে একটা জায়গায় মারামারি লাগছে, এখন এই বাসায়, একটা বাসার সামনে, এবং ওই বাসাতে 3টা ছেলে থাকে, তাদেরকে তাদের বাবা মা বেরোতে দিচ্ছে না, আটকায় রেখে দিছে। মানে ওখানে রাস্তায় মনে করো একটা গন্ডগোল ঘটছে, অন্যায় কাজ হচ্ছে, এই ছেলেগুলা দূর থেকে জানলা দিয়ে দেখে সে যাবে, তারা যে ওকে, যে অন্যায় করতেছে তাকে মারবে, কিন্তু তাকে বাবা মা তাদেরকে বেরোতে দিচ্ছে না। এখন যদি ধরে রাখছে, আটকায় রাখছে, এখন যদি তাদেরকে ছেড়ে দিতে পারে, ছেড়ে দেয়, তাহলে কি হবে, ছেলে ওইটার মুভমেন্ট হবে, ওই সেলগুলোর মুভমেন্ট শুরু হবে, অর্থাৎ ওই ছেলেগুলা মুভ করবে, মুভ করে চলে যাবে ওখানে, ওখানে যায় সে তার কাজ করবে। ঠিক একই রকম ভাবে যখন রোকাইনেজ ইনহিবিটর দেই, the adhesion between the cell is reduced, so the cell can increases in size. সাইজ বড় হয়ে ওর মাঝখানে যে গ্যাপটা তৈরি হয়েছে, পাশের যে সেলগুলো মারা গেছে, যে জন্য এন্ডোথেলিয়াম ওপেন হয়ে গেছে, ডেসমেটস মেমব্রেন, সেই জায়গাটা তারা পূরণ করে দেয়, এবং তারা তখন পলিফারেশন করে ওই জায়গাটা, যে গ্যাপটা পূরণ করে দেয়, ফলে আমার এক কস থেকে আর কর্নিয়াতে পানি ঢুকতে পারে না, উল্টা পানি তখন কর্নিয়া থেকে এক কসে পাম্প করে বের করে দিতে পারে। অর্থাৎ রোকাইনেজ ইনহিবিটর decreases cell death, natural cell death, increases cell life, increases cell proliferation. আমরা একদিন জানতাম যে এন্ডোথেলিয়াল পলিফারেট করতে পারে না, কিন্তু যখন এন্ডোথেলিয়ামকে ছেড়ে দিলাম, যখন তাদের মধ্যে অ্যাডেশনটা কমায় দিলাম, তখন দেখা গেল তারা আসলে পারে। আমরা এটা বন্ধ করে রাখছি। কে বন্ধ করে রাখছে? রোকাইনেজ এনজাইম বন্ধ করে রাখছিল। সো রোকাইনেজ এনজাইম বন্ধ করে রাখছিল ভালোর জন্যই, কিন্তু এখন আমাদের তাদের পলিফাইড করতে দিতে হবে, সেই জন্য আমরা রোকাইনেজ ইনহিবিটর দিছি, নেটাসুডিল, ফলে তারা পলিফাইড করছে এবং এন্ডোথেলিয়ামের যে গ্যাপ সেটা পূরণ করে ফেলছে। এইভাবে আমার রোকাইনেজ ইনহিবিটর এখানে হেল্প করতে পারে। তবে আমরা প্রথম স্টেজ যেটা আছে, এই যে এখানে অনন্যা বলছে যে এখানে আমরা অবজার্ভ করব, এই কথাটা কিন্তু ঠিক। আমাদের যদি ভীষণ খুব বেশি ফল না করে, তাহলে শুরুতে আমরা অবজার্ভ করব, বিকজ সাম অফ দ্য কেসে, সাম অফ দ্য ক্যাটাগরি অফ, some category of Fuchs endothelial dystrophy do not progress, remain in the first stage, even may remain in the first stage for rest of the life. সেই জন্য লাভ দিয়ে আমার সার্জারি করার দরকার নাই, উই ক্যান ওয়েট, উই ক্যান সি ফর 6 months, কারণ ইট ইজ এ স্লোলি প্রোগ্রেসিভ ডিজিজ, উই ক্যান ওয়েট ফর সেভারাল মান্থস whether it is deteriorating further. আমরা কি করব, 3 মাস পর পর আমরা তার
ওই যে স্পেকুলার মাইক্রোস্কোপি করব, স্পেকুলার মাইক্রোস্কোপি করে আমরা তার সেল কাউন্ট দেখব। এটা তো নর্মাল, তাই না? আর এটা হচ্ছে অ্যাবনর্মাল। আচ্ছা, এখন আমরা ওটা আগে শেষ করি। আমরা যদি দেখি যে তার এই স্টেজে আসে, এই স্টেজে হলে আমার এখন সার্জারি করতে হবে। আমার এখানে হাইপারটনিক স্যালাইন দিব যাতে পানিটা কমে যায়, রোকাইনেজ ইনহিবিটর দিব যাতে পানিটা কমে যায়। এরপরে আমরা এটা সার্জারি করব। কি সার্জারি করব? স্যার ট্রিপল প্রসিডিউর করব স্যার। পেশেন্টের ক্যাটারাক্ট নাই, তাও ট্রিপল প্রসিডিউর ও করবা? স্যার তাহলে স্যার স্যার এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি করুন জি স্যার। সেটার নাম কি? ডেল ডিসেক ডিমেক স্যার ডিসেক ডিমেক আমরা এখানে ডিমেক করব। বেস্ট হলো ডিমেক, ডেসিমেটস স্যার। মেমব্রেন এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি, বেস্ট। অর্থাৎ আমরা ভিতরে ঢুকে ওই যে ডেসিমেটস মেমব্রেন এবং এন্ডোথেলিয়ামকে বের করে ফেলবো। সেন্ট্রাল পার্ট, পুরাটা না, সেন্ট্রাল পার্ট অফ দি ডেসিমেটস মেমব্রেন এন্ডোথেলিয়াম ইজ রিমুভড এন্ড দি ডোনার কর্নিয়ার ডেসিমেটস মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম আমরা ওখানে ঢুকাই দিব। আমরা একটা ছবি দেখাই। এই যে আমরা এখানে, এটা তো নরমাল, তাই না? উপরের ছবিটা আমরা বলতেছি এইটা হলো আমাদের ডেসেক, মানে ডেসিমেটস স্ট্রিপলিং অটোমেটেড কেরাটোমেট্রি। মানে এখানে আমরা এন্ডোথেলিয়াম নিব, ডেসমেটস মেমব্রেন হচ্ছে এই যে নীলটা হলো, ডিপ নীলটা হলো ডেসমেটস মেমব্রেন, আর স্কাই কালারটা হলো কর্নিয়াল স্ট্রোমা। এ পার্ট অফ দি স্ট্রোমা, ডেসমেটস মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম যখন আমরা ডোনার কর্নিয়া থেকে নিচ্ছি সেটা হলো ডিসেক। আর যখন আমি শুধু এন্ডোথেলিয়াম এবং ডেসমেটস মেমব্রেন রিমুভ করব সেন্ট্রাল পার্টের, তখন সেটার নাম হবে ডিমেক, ডেসমেটস মেমব্রেন এন্ডোথেলিয়াল কেরাটোপ্লাস্টি। আর যখন আমি এ পোর্শন অফ দ্য স্ট্রোমা নিব তখন এটার নাম হবে ডেসেক। তাহলে টেকনিক্যালি ডিমেক ইজ ফার বেটার দ্যান ডেসেক, বাট ডিমেক রিকোয়ার্স হাই স্কিল সার্জন। বিকজ মনে রাখতে হবে ডেমেক মানে কি, এন্ডোথেলিয়াম আর ডেসমেটস মেমব্রেন, এটা খুবই পাতলা একটা পর্দা, এইটাকে মানে হ্যান্ডেল করার ক্ষমতা সবার প্রথম দিকে থাকে না। দীর্ঘদিন ধরে একাধিক সার্জারি না করলে সেটা পারবে না। কিন্তু ডেসেকে যেহেতু আমরা এই স্ট্রিপ অফ স্ট্রমার সাথে রাখতেছি, ফলে তাকে হ্যান্ডেল করাটা অনেক সহজ হয়, একটু ঠিক হয়, ফলে এটাকে হ্যান্ডেল করা অনেক সহজ হয়। সেই জন্য ডিসেক easy to operate, DMEC is difficult to operate, but the DMEC ultimate the success rate is more in DMEC than DSEC. স্যার সার্জারি স্যার স্টেজ 2 এবং 3 তে করবো স্যার? হ্যাঁ, সার্জারি স্যার কোন স্টেজে করবো আমরা? স্টেজ 2 তে করবো স্যার? বুঝি নাই। হ্যাঁ স্যার হ্যাঁ সার্জারি হ্যাঁ, স্টেজ 2 তে আমরা ডিমেক করতে পারি আর ডিসেকও করতে পারি। আর ফার্স্ট স্টেজে আমরা সাধারণত অবজার্ভ করব। হ্যাঁ, কারণ অনেক সময় অনেক ক্যাটাগরি, এটা 3টে ক্যাটাগরির হয় জেনেটিক্যালি। তোমার ফোক্স এন্ডোথেলিয়াল ক্যাটাগরি 1, 2, 3 আছে, আমরা আসতেছি একটু পরে। তখন আমরা দেখব যে এটা এমনও হতে পারে যে এটা হয়তো আর পারবে না, সেক্ষেত্রে আমি এইতে যাব না। বুঝতে পারছো? আর একটা কথা, পেশেন্টের ডিমান্ডের উপরে নির্ভর করবে। পেশেন্ট যদি খুব বেশি সেনসিটিভ হয় যে না আমার ভালো লাগে না, আপনি ব্যবস্থা করেন, তখন করে দিতে হবে, আদারওয়াইজ বেটার টু ওয়েট। আর একটা জিনিস হলো যে এই যে দেখো এখানে স্টেপটা কি, ডিমেকের স্টেপ হলো
আমরা যেমন অ্যান্টেরো ক্যাপসুলে ক্যাটারাক্ট অপারেশনের সময় অ্যান্টেরো ক্যাপসুলে ক্যাপসুলোরেক্সিস করি না, সেরকম আমরা বলবো যে এই যে এন্ডোথেলিয়ামে আমরা ভিতরে নিডিল ঢুকাই দেবো। এই যে দেখো নিচের ছবিতে নিডিল ঢুকাই দিছে, এই নিডিলটা যেমন ক্যাপসুলোটমি নিডিল করা হয় ঠিক একই রকম নিডিল তৈরি করে আমরা ওখানে রেক্সিস করতে হবে, ডেসমেটোরেক্সিস করব আমরা। ডেসমেস মেমব্রেন এবং এন্ডোথেলিয়ামের চতুর্দিকে গোল করে একটা ইয়া তৈরি করবো, করে আলটিমেটলি আমরা ওটাকে আস্তে ওটাকে সেপারেট করে ফেলবো। বুঝতে পারছো কথাটা? ঠিক অনেকটা ক্যাপসুলোরেক্সিসের মতো, ক্যাটারাক্টের যেমন ক্যাপসুলোরেক্সিস করি ওইভাবেই আমরা ডেসমেটোরেক্সিস করি। করে আমি এন্ডোথেলিয়াম এবং ডেসমেস মেমব্রেন সরাই ফেললাম সেন্ট্রাল পার্টের। এরপরে ডোনার কর্নিয়ার আমরা ডেসমেস মেমব্রেন এবং এন্ডোথেলিয়াম নিলাম, নিয়ে আমরা এই যে দেখো প্রথমে এটা আমরা ভিতরে ঢুকাই দিব, এরকম রোল করে ঢুকাই দিব। রোল করে ঢুকাই দেওয়ার পরে এবং যেখানে আমার টপটা থাকবে হচ্ছে ডেসমেস মেমব্রেন আর ব্যাকটা থাকবে হচ্ছে এন্ডোথেলিয়াম। তারপরে আমরা এটাকে আনফোল্ডিং করব, ফোল্ড অবস্থায় ঢুকাবো। এরপরে এটাকে আনফোল্ডিং করছে, এই যে দেখো আনফোল্ডিং করছে, করে আলটিমেটলি শেষের দিকে পুরো আনফোল্ডেড অবস্থায় আমরা এটাকে, এবং এটাকে আমরা স্টেন করে নিছি। এই যে ডোনার এন্ডোথেলিয়াম এবং ডেসমেস মেমব্রেন এটাকে স্টেন করে নেওয়াতে যেটা সুবিধা হয়েছে, আমার এখানে দেখতে সুবিধা হচ্ছে অনেক যে কোথায় লাগাচ্ছি কি করতেছি। ঠিক আছে, আনফোল্ডিং করে দিব এবং তখন আমরা আন্ডারলাইং দি ডোনার এন্ডোথেলিয়াম আমরা এন্টেরিয়র চেম্বারে বাতাস দিয়ে দেব। ফ্লুইড দিয়ে দিলে ওটা আমার অটোমেটিক লেগে থাকবে, ওই ডেসমেস মেমব্রেনটা স্টোমার সাথে লেগে যাবে। এই হলো আমার ডেমেক এন্ড ডিসেক। এখন আমরা যদি মনে করো এই স্টেজে পাই, স্টেজ 3 যেখানে বুলাস ক্যারোটোপ্যাথি হয়ে গেছে, সেখানে কি করবা? penetrating keratoplasty. বুলাস ক্যারোটোপ্যাথি স্টেজ 3 বা স্টেজ 4-এ কিন্তু তুমি আর ওই ইয়ে করলে লাভ হবে না, ডিমেক বা ডেসেক করলে লাভ হবে না, তখন তোমাকে ফুল থিকনেস পেনিট্রেটিং ক্যারোটোপ্লাস্টি করতে হবে। স্যার অ্যাকিউট স্টেজ, হ্যাঁ, স্যার অ্যাকিউট স্টেজটাতেই কি করা যায় নাকি এটা ওপাসিটি যখন ডেভেলপ করে তখনই গিয়ে এটা করা হয় পিকেপিটা? পিকেপি ওপাসিটি ডেভেলপ করতে হবে। বুলাস ক্যারোটোপ্যাথি মানে অলরেডি তোমার বিশেষ করে এই যে এরকম যদি একটা বুলাস ক্যারোটোপ্যাথি, এই যে পেশেন্টটা, এই পেশেন্টের যে বাম চোখের যে অবস্থা, এটা তো তুমি ডেমেক করে ভালো করতে পারবা না। এটা পারবা না। এই পেশেন্টটাকে ডেমেক করে চলে যাওয়ার পরে, হ্যাঁ অ্যাক্টিভ স্টেজে কি করা যায়? বুঝলাম না। স্যার যখন অ্যাক্টিভ স্টেজ থাকে তখন কি স্যার আগে এটা হিলিং হতে হয় না? না 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 না, অ্যাক্টিভ স্টেজে করা যাবে না। অ্যাক্টিভ স্টেজ কি আবার? তুমি এটাকে ক্লিয়ার করার জন্য এই যে মনে করো পানি আছে, এখানে ক্লিয়ার করার জন্য তুমি ইয়া দিবা, কি বলে হাইপারটনিক স্যালাইন ইউজ করবা। আগে তো তাকে প্রিপার করতেই হবে, লোকাইনেজ ইনহিবিটর দিয়ে পানিটা কমাই নিয়ে তারপরে না করবা তুমি। তবে ওই যে অনন্যায় মোনাকে বললো যে আমরা ট্রিপল প্রসিডিউর করব। এইটা হচ্ছে যে ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফিতে আমরা চেষ্টা করি, যেহেতু ওল্ড এজে হয় এবং পেশেন্টের সাধারণত ক্যাটারাক্ট থাকে, এবং দেখা গেল যদি তার ইম্যাচুর ক্যাটারাক্ট হয়, খুবই অল্প ক্যাটারাক্ট, আমাদের টার্গেট থাকে আমরা ক্যাটারাক্ট অপারেশনটা একসাথে করব। আমরা এই জন্য একসাথে করব যে আমার একটা ডোনার কর্নিয়াল এন্ডোথেলিয়াম নিছি, পরবর্তীতে আমি যখন ক্যাটারাক্ট করতে যাব, ফ্যাকো করি বা এসআইসিএস করি, তখন আমার ওই ডোনার এন্ডোথেলিয়ামে ড্যামেজ হওয়ার ভয় থাকে। সেই জন্য আমরা বলি যে ফুকসের ডিমেক বা ডিসেক শুড বি ডান উইথ ক্যাটারাক্ট সার্জারি। মানে আমি প্রথমে ক্যাটারাক্ট সার্জারিটা করে ফেলবো, লেন্সটা দেওয়ার পরে আমি ডেসমেটোরেক্সিস করব, তারপরে আমি ডোনার কর্নিয়া ইমপ্ল্যান্ট করব, ভিতরে ঢুকাই দিব, দিয়ে আনফোল্ডিং করব। বুঝতে পারছো? কারণ আমি চাই না
যেহেতু অল্প ক্যাটারাক্ট, একদম সামান্য ক্যাটারাক্ট, এই পেশেন্টের ক্যাটারাক্ট বাড়বে 1-2 বছরের মধ্যে, অনেক বেশি হয়ে যাবে, তখন তাকে আবার অপারেশন করতে হবে। সেই অপারেশন আমরা আর করতে চাই না, আমরা চাই প্রথমেই তাকে কর্নিয়া এবং লেন্স ক্লিয়ার করে দিতে, কারণ পরবর্তীতে আমি যখনই এন্ট্রো চেম্বারে ঢুকবো তখনই আমার আবার একটু এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার ভয় থাকবে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার, এখন আমাদের ট্রিটমেন্টটা কি স্যার, আমরা ওভাবে যদি ট্রিটমেন্ট আসে ওভাবে প্রশ্ন স্যার রিটেনের ক্ষেত্রে বা যদি আমাদের কিভাবে জিজ্ঞাসা করে ভাইবাতে আমরা মানে বলবো কিভাবে স্যার যে ট্রিটমেন্ট পরিষ্কার অ্যাকর্ডিং কথা টু যে স্টেজ ওভাবে? কোক্স এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি আর্লি স্টেজ, একদম জি আর্লি স্যার, স্টেজ, হ্যাঁ, তখন স্যার জি we জি can স্যার। wait for several weeks or several months whether it is progressing or not. এটা যদি প্রোগ্রেস করতেছে দ্রুত তাহলে আমাদের ডিমেক বা ডিসে করে ফেলতে হবে, এবং জি যদি ক্যাটারাক্ট থাকে অল্প এবং ইভেন ইম্যাচুর ক্যাটারাক্ট, স্লাইট ক্যাটারাক্ট, ইভেন দেন উই শুড গো ফর ট্রিপল প্রসিডিওর। আর যদি আমাদের দেখা যাচ্ছে যে এটা প্রোগ্রেস করতেছে না, আমি তো 3 মাস পরে দেখছি, 6 মাস পরে দেখছি, এবং আরেকটা জিনিস দেখাই তোমাদের, এটা দেখো, আমরা এখানে, এটা হলো স্পেকুলার মাইক্রোস্কোপি রিপোর্ট, কি দেখা যাচ্ছে, আমরা দেখতেছি কয়েকটা জিনিস, অনেক কিছু দেখানো হচ্ছে, তোমরা বেসিক্যালি 3টা জিনিস দেখবা। একটা হচ্ছে সিডি, সেল ডেনসিটি, পার স্কয়ার মিলিমিটার এরিয়াতে কতগুলা সেল আছে। এখানে দেখো বামে আছে, মানে ডান চোখে আছে 3014টা পার স্কয়ার মিলিমিটারে, বাম চোখে আছে 2998টা, মানে প্রায় 3000 সেল আছে পার স্কয়ার মিটার, তার মানে ইট ইজ ভেরি গুড। তারপরে আমরা দেখবো আর একটা হলো সিবি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মানে এই সেলগুলোর মধ্যে ভ্যারিয়েশন কেমন আছে, সেলের শেপ সাইজের মধ্যে একটা গ্রুপ, একটা সেল থেকে আরেকটা সেলের কেমন ভ্যারিয়েশন আছে। আমরা এটা বলতেছি 23%, এটা পার্সেন্টেজে বলা হয় সিবিটা 23%, একদিকে 22%। আমরা যখন 30%-এর নিচে পাবো তখন এটাকে আমরা নর্মাল বলবো, তার মানে এখানে নর্মাল আছে। তারপরে আমরা আরেকটা জিনিস দেখবো 6A, এই যে নিচের উপরেরটা দেখো 6A, এই 6A হচ্ছে 76 আর 73%, মানে 76% তোমার সেল হচ্ছে হেক্সাগোনাল সেল। 6A মানে 6টা সাইড হেক্সাগোনাল, 6 সাইডের সেল। এই আমরা জানি যে নরমালি একটা এন্ডোথেলিয়াল সেল হেক্সাগোনাল, বাট নট অলওয়েজ অল আর হেক্সাগোনাল, ইউজুয়ালি 60 to 70% সেল থাকে হেক্সাগোনাল, বাকিগুলো আদার শেপের থাকে। সো আমার এখানে 76%, 73% আছে, তার মানে আমার হেক্সাগোনাল সেল আছে নরমাল। এবং আমরা শেষেরটা দেখছি কর্নিয়াল থিকনেস, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস 534, 522, এটাও আমাদের নরমাল আছে। এখন একটা আমরা অ্যাবনর্মাল দেখি, আমরা একদম বামের ছবিটা দেখি, এখানে সিডি সেল ডেনসিটি পার স্কয়ার মিলিমিটার আমরা দেখতেছি 2647, এদিকে আছে 2774, মানে খুব খারাপ না, একটু কমছে। আচ্ছা, তারপরে আমি যদি সিবি দেখি, সিবিতে আমি দেখতেছি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন 39%, এদিকে আছে 36%, তাহলে এটা কিন্তু ভালো না, কারণ ভ্যারিয়েশন অনেক বেড়ে গেছে। সেলের পার স্কয়ার মিলিমিটারে সেল খুব খারাপ নাই, 3000 না থাকলেও 2500 সেল আছে পার স্কয়ার, এটা খারাপ না। কিন্তু কি হয়েছে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, মানে কিছু কিছু সেল বেকায়দা বড় হয়ে গেছে। এই বেকায়দা বড় হওয়ার জন্য এটা প্লিওমরফিজম হয়েছে এবং পলিমেগাথিজম হয়েছে, মেগা সাইজ হয়ে গেছে, পলি মাল্টিপল সেল বড় হয়ে গেছে, যার জন্য আমার কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়ে। তাহলে কেউ বড় হয়ে গেছে মানে কি, নর্মাল অবস্থায় তো কেউ এরকম অস্বাভাবিক বড় হবে না, তাহলে বুঝতে হবে যে এখানে সামথিং রং। তারপরে আমি যখন শেষের ছবিটা দেখি নিচের দিকে, এখানে 6A মানে হেক্সাগোনাল সেল দেখো মাত্র 26%, আরেকদিকে 32%, যেখানে 60 to 70% সেল থাকে হেক্সাগোনাল, সেখানে 26% সেল হেক্সাগোনাল, তার মানে কি অনেক খারাপ, হেক্সাগোনাল সেলের পরিমাণ অনেক কমে গেছে,
উম, বড় বড় সেল অনেক তৈরি হয়ে গেছে, যার কোনো শেপ নাই, মানে হেক্সাগোনাল না, সে দেখা গেল সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, বিভিন্ন শেপের সেল তৈরি হয়েছে। তার মানে হচ্ছে এখানে এন্ডোথেলিয়াল ড্যামেজ ভালোই হচ্ছে, কিন্তু নাম্বার অফ সেল পার স্কোয়ার মিলিমিটারে এখনো অত কমে নাই। এই যে আমরা আগেই বললাম যে এই যে ব্ল্যাক ডট গুলো, ব্ল্যাক স্পট গুলো দেখতে পাচ্ছি, এগুলাই আসলে, এখানে কোনো সেল নাই, এখানে আছে ডেসমেস মেমব্রেনের ডিপোজিশন। এই জন্য এখান থেকে রিফ্লেকশনটা আসেনি, রিফ্লেকশন প্রতিটা সেল থেকে আসছে, বাট দি গ্যাপ থেকে কোনো রিফ্লেকশন আসেনি, এই জন্য এটাকে কালো দেখা যাচ্ছে। মানে এটা হচ্ছে হাইপো রিফ্লেকটিভ অর নন রিফ্লেকটিভ এরিয়া, বাট দ্য সেল ইন দি in cell where the cell is present, they are reflective, but this black area is non-reflective area, so they are বুঝতে পারছো? আমরা যদি ডানের ছবিটা দেখি, এখানে দেখো সিডি রেশিও অনেক কমে গেছে, 1600, 1800, আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আরো বাড়ছে, 71%, 52%। যেখানে 30% বা তার নিচে থাকে সেখানে 71%, অনেক বেশি। আর 6A সেল নাই, শূন্য, 6A সেল একদম শূন্য হয়ে গেছে। তার মানে দেখো এখানে অবস্থা, সব সেল শেষ, 6A কোনো সেলই নাই, হেক্সাগোনাল কোনো সেল নাই, মানে মেজরিটি সেল নষ্ট হয়ে গেছে। তাহলে আমি যদি মনে করো বামের পেশেন্টটা পাই, বামের পেশেন্টে আমি ওয়েট করতে পারি, কারণ এখনো আমার অত খারাপ হয়নি। কিন্তু আমি যদি ডানের পেশেন্টে পাই, তাহলে আমি কিভাবে ওয়েট করব? আমাকে তো অবশ্যই সার্জারিতে যেতে হবে। সুতরাং একটা ফোকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি পেশেন্টের কমপ্লেন কেমন, কর্নিয়ার অবস্থা কেমন, এবং আমার কি বলে স্পেকুলার মাইক্রোস্কোপিক রিপোর্ট কি বলে, সেটার উপরেই আমার সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি লেট স্টেজে পাই, তাহলে আমার পেনজেটিং কার্টোপ্লাস্টি করতে হবে। যদি আমি আর্লি স্টেজে পাই, তাহলে আমি ডিমেক বা ডিসেক করতে পারি। এবং সম্ভব হলে যদি সামান্য ক্যাটারাক্ট থাকে, ক্যাটারাক্ট অপারেশনটা আগে করব এট দ্য সেম সিটিং এ, তারপরে আমি ডিমেক বা ডেসেক করব। বলো, কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। সেল কাউন্টের ক্ষেত্রে স্যার কতগুলা নাম মানে সেল কমপক্ষে কাউন্ট করতে হবে, সেক্ষেত্রে স্যার আমরা রিলায়েবল বলবো স্যার? নাম্বার যেটা স্যার, অনেক ক্ষেত্রে দেখি স্যার 2টা 3টা সেল কাউন্ট করে ওরা সেল ডেনসিটি দিচ্ছে 2000। সেক্ষেত্রে স্যার এরকম কোনো সংখ্যা আছে কি না স্যার, নাম্বার এতগুলো কাউন্ট করা লাগবে? না না না, এখানে তো আমি এগুলো দেখালাম না ইচ্ছা করে, এই যে দেখো এখানে ওটা দেওয়া আছে, এই যে 2টা 3টা না, এই যে দেখো এখানে একদম প্রথমটা দেখো, নাম্বার, জি স্যার। নাম্বার, হ্যাঁ 10টা 20টা, একটা একটা স্কোয়ার মিলিমিটার এরিয়াতে কয়টা সেল তারা দেখছে, 10টা দেখছে, 20টা দেখছে। জি এখানে স্যার। দেখো নাম্বার, যেহেতু সেল বেশি পাইছে, এখানে 121টা, এখানে হচ্ছে 79 সেল দেখছে, ঠিক আছে? সুতরাং এইটা কোনো সমস্যা না। আমার সেল সাইজ যখন ছোট ছোট সাইজের সেল অনেকগুলো থাকবে, তখন আমি ওইখানে সেল ডেনসিটি ভালোই পেতে পারি, যেমন 2000 পাইছি, 1800 পাইছি। সেলগুলো ছোট ছোট সেল, এবং এইগুলো সেলগুলো আসলে পার্টলি ড্যামেজ সেল, ওদেরকে সব সেল হিসেবে কাউন্ট করে ফেলছে, যার জন্য আমার দেখাচ্ছে যে সেল এতগুলো আছে, আসলে এতগুলো সেল নাই, এগুলো সব টুকরা। বুঝতে জি পারছো? স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্পেকুলার স্যার। মাইক্রোস্কোপ এগুলোকে সেল হিসেবে কাউন্ট করছে, এগুলো আসলে পার্টলি ড্যামেজ সেল, এই জন্য এগুলাকে আমরা হেলদি সেল না। তার প্রমাণ হচ্ছে আমি যখন ওই যে হেক্সাগোনাল সেল দেখতেছি, তখন এখানে শূন্য, এখানে মাত্র 26%, 32%, এবং কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন আমরা দেখতেছি এখানে 52%, 71%, এখানে হলো 36%। সুতরাং শুধু সেল কাউন্ট দিয়ে স্পেকুলার মাইক্রোস্কোপি রিপোর্ট অ্যানালাইসিস করা যাবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটু 5 মিনিট গ্যাপ দেই, তারপরে আবার কথা বলবো।
বলছো তাদের ভিতরে অনেককে ওই যে ফিরতি মেসেজ দেওয়া যায় নাই বিভিন্ন কারণে, যেমন একজন আই ব্যাংকিং থেকে সে রেজিস্ট্রেশন করছে, ফলে তাকে তো এটা দেওয়া সম্ভব না। তারা ইচ্ছা করলে ওই একই নাম্বারে তোমরা মেসেজ পাঠায় রাখতে পারো যে তুমি ওটা পাওনি, তোমার রেজিস্ট্রেশন করা আছে কিন্তু পাওনি। সেক্ষেত্রে আবার যেমন অনেকের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকার জন্য পাঠানো যায়নি। এবং কিছু কিছু কয়েকটা মাত্র এই 4-5 জনের এরকম হয়েছে, তাদের চিন্তার কোনো কারণ নাই, যা তাদের নাম অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, তাদের নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমি ডিস্ট্রপি আর খুব বেশি যাব না, শুধু আমি একটু ক্লাসিফিকেশনটা বলে আজকে ডিস্ট্রপি শেষ করব। ডিস্ট্রপির ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। আগের ডিস্ট্রপির ক্লাসিফিকেশন এখন আর নাই, চেঞ্জ হয়ে গেছে, যার জন্য এটা তোমাদের একটু জানতে হবে। আমরা আগে ডিস্ট্রপি পড়তাম এরকম যে লেয়ার ওয়াইজ ডিস্ট্রপি, মানে এপিথেলিয়াল, সাব এপিথেলিয়াল ডিস্ট্রপি, তারপরে বলতাম যে বার্মেন্স মেমব্রেন ডিস্ট্রপি, তারপরে স্ট্রোমাল ডিস্ট্রপি, তারপরে এন্ডোথেলিয়াল ডিস্ট্রপি। এই ক্লাসিফিকেশন এখন কিন্তু 2024 থেকে এটা উঠে গেছে। এখন এটা ডিস্ট্রপি আমাদের ক্লাসিফিকেশন দুই রকম হবে, একটা হচ্ছে এভিডেন্স বেসড ক্লাসিফিকেশন, এভিডেন্সিয়াল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন কি হবে সেটা হলো এইরকম হবে, একটা হচ্ছে তোমার এপিথেলিয়াল এন্ড সাব এপিথেলিয়াল, আর একটা হবে এপিথেলিয়াল এন্ড স্ট্রোমাল, যেটাকে আমরা বলি টিজিএফ বিটা 1 বা টিজিএফ বিটা আই ডিস্ট্রফি। হ্যাঁ, এটা কি জিনিস? এটা হচ্ছে যে সমস্ত ডিস্ট্রফি টিজিএফ বিটা আই জিনের মিউটেশনের জন্য হয়, সেই সমস্ত জিন, সেখানে জিন রেসপন্সিবল হচ্ছে টিজিএফ বিটা আই, অনেকে 1 বলে অনেকে আই বলে। টিজিএফ বিটা আই ডিস্ট্রফি মানে হচ্ছে কিছু এপিথেলিয়াল কিছু স্ট্রোমাল, আর হচ্ছে পিওরলি স্ট্রোমাল ডিস্ট্রফি আছে, আর একটা হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল ডিস্ট্রফি। যেমন আমরা যদি একটু আর একটা ক্লাসিফিকেশন আছে, সেটাকে আমরা বলি জেনেটিক ক্লাসিফিকেশন, বা যেটাকে আমরা বলি এভিডেন্সিয়াল ক্লাসিফিকেশন। এভিডেন্সিয়াল ক্লাসিফিকেশন এটা আসলে বিশেষ করে হচ্ছে এইখানে আমরা বলছি 4টা ক্যাটাগরির ডিস্ট্রফি আছে, একটা হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। ক্যাটাগরি 1 মানে এখানে যে ডিস্ট্রফির মরফোলজি, এই যেমন মনে করো তোমার ফুকস এন্ডোথেলিয়াল ডিস্ট্রফির যে চেহারা হয়, তারপরে এই যে কোগানস মাইক্রোসিস্টিক ডিস্ট্রফি বা ইবিএমডি এপিথেলিয়াল বেসমেন্ট ডিস্ট্রফি, এটার যে চেহারা হয়, বা তোমার কি বলে স্নাইডার ডিস্ট্রফি, বিভিন্ন ডিস্ট্রফি আছে। যে সমস্ত ডিস্ট্রফির মরফোলজিটা এস্টাবলিশড, ওয়েল ডিফাইন্ড মরফোলজি, ক্যারেক্টার মানে ফেনোটাইপিক্যালি তাদের চেহারা দেখে চেহারাটা খুব এস্টাবলিশড, এবং তাদের জিন এবং জেনেটিক ম্যাপিং দুটাই আমাদের জানা আছে। অর্থাৎ জিন মানে কোন জিনটা, কোন ক্রোমোজোমের কোন জিনটা এখানে এফেক্টেড, এবং সেই জিনের কোন লোকেশনে মিউটেশন হয়েছে সেটাও আমরা জানি, সেটাকে আমরা বলি, সেই ডিস্ট্রফিগুলোকে আমরা কালেকটিভলি বলি ক্যাটাগরি 1। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে একটু আগে আমরা বলছিলাম টিজিএফ বিটা আই বা টিজিএফ বিটা 1 মিউটেশন, মানে ওই যে আমরা বললাম এপিথেলিয়াল এবং কিছু স্ট্রোমাল গুলো মিলে আমরা বলি এটাকে টিজিএফ বিটা, এটা হলো ক্যাটাগরি 1। আর ক্যাটাগরি 2 হচ্ছে মরফোলজি ওয়েল ডিফাইন্ড, ফেনোটাইপিক্যালি ওয়েল ডিফাইন্ড, ক্লিনিক্যালি ওয়েল ডিফাইন্ড, কিন্তু প্যাথোলজিক্যালিও আমরা চেঞ্জটাও জানি কি হয়, কিন্তু জেনেটিক বেসিসটা সবটা জানি না। জিনটা জানি, কোন জিন এফেক্টেড সেটা জানি, কিন্তু সেই জিনের কোন লোকেশনে লোকাইটা জানি না, জেনেটিক ম্যাপিংটা কমপ্লিটলি জানি না, সেটাকে আমরা বলি ক্যাটাগরি 2। আর ক্যাটাগরি 3-তে আমরা বলতেছি যে ক্লিনিক্যালি ওয়েল ডিফাইন্ড, কিন্তু তার জেনেটিক কোন জিন এফেক্টেড এবং কোন লোকেশনে মিউটেশন হয়েছে, এই দুইটার কোনোটাই জানি না, সেটা হলো ক্যাটাগরি 3। আর ক্যাটাগরি 4 হচ্ছে একদমই নতুন ডিস্ট্রফি যেগুলো আসছে, যেগুলোকে আমরা সাসপেক্ট করি যেগুলো আসলে ডিস্ট্রফি, এবং সেখানে আমরা
এভিডেন্স খুবই নাই। কি নাই? মরফোলজিক্যালিও একদম ওয়েল ডিফাইন্ড মরফোলজি আমরা বলতে পারতেছি না এই ডিস্ট্রফির এরকম মরফোলজি হবে, চেহারা হবে, এবং আমরা তাদের জেনেটিক বেসিস কিছুই এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। সেগুলোকে আমরা বলি ক্যাটাগরি 4। আবার বলি ক্যাটাগরি 1 মানে তার মরফোলজি ওয়েল ডিফাইন্ড, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 তিনটাতেই মরফোলজিক্যালি দে আর ওয়েল ডিফাইন্ড, একদম স্পেশাল ক্যারেক্টারিস্টিক বা চেহারা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। কিন্তু ক্যাটাগরি 1-এ জিন এবং জেনেটিক লোকাই দুটাই জানি, মিউটেশন কোথায় হয়েছে, ম্যাপিং বলে আমরা এটাকে, জেনেটিক ম্যাপিং। ক্যাটাগরি 2-তে আমরা জিন জানি কিন্তু তার লোকাই জানি না। ক্যাটাগরি 3-তে আমরা জিন এবং লোকাই কোনোটাই জানি না। ক্যাটাগরি 4-এ আমরা মরফোলজিও আমাদের এস্টাবলিশড হয়নি, আমার জেনেটিক বেসিস স্টিল আনআইডেন্টিফাইড। এই দুই রকম ক্লাসিফিকেশন। আমরা দুই একটা এক্সাম্পল বলবো, ডিটেলসে আজকে আর যাব না। জাস্ট আমরা যদি অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনটা দেখি, এই যে এপিথেলিয়াল এন্ড সাব এপিথেলিয়াল, তার মধ্যে মোস্ট কমন ডিস্ট্রফি হচ্ছে আমার এই যে কোগান মাইক্রোসিস্টি, যেখানে তোমরা সবাই জানো ফিঙ্গারপ্রিন্ট, তারপরে তোমার ম্যাপ লাইক ডট লাইক ওপাসিটি দেখা যায় কর্নিয়াতে, এটা আমরা জানি যে ইবিএমডি মোস্ট কমন ডিস্ট্রফি হচ্ছে ইবিএমডি, এপিথেলিয়াল বেসমেন্ট মেমব্রেন ডিস্ট্রফি। মানে এখানে আসলে আচ্ছা এটা পরে যাব। তারপরে মিসম্যান মাইক্রোসিস্টিক ডিস্ট্রফি, এটাও এপিথেলিয়াল ডিস্ট্রফি। কিন্তু আমাদের কিছু ডিস্ট্রফি আছে যেটাকে আমরা বলতেছি কি যে বিটা আই ডিস্ট্রফি, এটার মধ্যে দুইটা আছে বার্মাস মেমব্রেন এফেক্টেড হয়, তার মধ্যে একটা আছে তোমার রিস বাকলার ডিস্ট্রফি, আর একটা হচ্ছে তোমার স্যার রিস বাকলার, এবং আরেকটাকে আমরা বলি এই যে থেলবেনকে। তার মানে আমি একটু বলে দেখাই দিই, থেলবেনকে এই যে এই চারটা ডিস্ট্রফিকে আমরা টিজিএফ বিটা আই ডিস্ট্রফি বলি। মানে এরা হচ্ছে এপিথেলিয়ামও আছে, অর্থাৎ বাউমেন্স মেমব্রেন, দুইটা হচ্ছে বাউমেন্স মেমব্রেন এফেক্টেড হয় রিস বাকলার এবং থেলবেনকে, আর দুইটা হচ্ছে অ্যান্ট্রোস্টোমা এফেক্টেড হয়, যেখানে আমরা বলি গ্যানুলার ডিস্ট্রফি এবং ল্যাটিস ডিস্ট্রফি। তোমরা বলতে পারো যে একটা জিনের ডিফেক্ট 4 রকম কেন মরফোলজি হবে? এইটাই হলো শিখার বিষয়। একটা জিনের 4টা লোকেশনে 4 রকম মিউটেশন হয়েছে, যার জন্য ওই পার্টিকুলার মিউটেশনের জন্য পার্টিকুলার চেহারা নিছে এবং পার্টিকুলার এরিয়া ইনভলভ হয়েছে। যেমন মনে করো টিজিএফ বিটা আই জিন, কিন্তু এখানে বার্মাস মেমব্রেনের সমস্যা হয়েছে। টিজিএফ বিটা আই জিন কিন্তু তোমার বার্মাস মেমব্রেন এফেক্টেড হয়ে মরফোলজিটা অন্যরকম হয়েছে, সেটাকে আমরা থেলবেনকে বলতেছি। আবার গ্র্যানুলার তো তোমরা সবাই জানো, অ্যান্ট্রোস্টোমাতে গ্র্যানুলার ওপাসিটি হবে। ল্যাটিসও তোমরা জানো যে তোমার লিনিয়ার ওপাসিটি, ব্রাঞ্চিং ওপাসিটি হবে। সো জিন জানলেই হবে না, জেনেটিক লোকাইটা আমাদের জানতে হবে। এই যে 4টা ডিস্ট্রফি, এদের আমরা জিন এবং লোকাই সবই জানি, তাহলে এরা কোন টাইপের? এটা হলো ক্যাটাগরি 1। যেমন আমি তোমাকে একটা দেখাই, এখানে দেখো কি লেখা আছে, রিস বাকলার কর্নিয়া ডিস্ট্রফি। এখানে C1 মানে কি হলো তাহলে? এইটার আমরা মরফোলজি জানি, যেমন এটা ম্যাপ লাইক ওপাসিটি হবে। আমরা জানি যে এটা কোন জিন এফেক্টেড, সেটা হলো টিজিএফ বিটা আই, এবং আমরা জানি কোন লোকেশনে এটা মিউটেশন হয়েছে সেটাও জানি, এই জন্য এটা ক্যাটাগরি 1। আবার আমরা এটাও ক্যাটাগরি 1, বেশিরভাগই ক্যাটাগরি 1। যেমন তোমরা স্ট্রমাল ডিস্ট্রফি জানো, সবাই জানো ম্যাকুলার ডিস্ট্রফি হচ্ছে স্ট্রমাল ডিস্ট্রফি, কিন্তু গ্র্যানুলার এবং ল্যাটিস কিন্তু শুধু স্ট্রমাল ডিস্ট্রফি বললে হবে না, এরা হচ্ছে এপিথেলিয়াল, সাব এপিথেলিয়াল এন্ড স্ট্রমাল ডিস্ট্রফি।
বলে টিজিএফ বিটা আই ডিস্ট্রফির ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো সবচেয়ে বেশি রিকারেন্ট কর্নেল ইরোশন সিনড্রোম হয় এই 4টা ডিস্ট্রফিতে, রিস বাকলার, থেলবেনকে, ল্যাটিস এবং গ্যানোলা ডিস্ট্রফি। আর একটা তোমরা আরো বেশি জানো যে ইবিএমডি, এপিথেলিয়াল বেসমেন্ট মেডিস, এখানেও বারবার রিকারেন্ট ইরোশন হয়। এই যে দেখো এখানে একটা ডিস্ট্রফি, জাস্ট নাম দেখানোর জন্য, পোস্টেরিয়র পলিমরফাস কর্নিয়াল ডিস্ট্রফি পিপিসিডি, এখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2, তার মানে 2 রকম আছে। পিপিসিডি 2 রকম হয়, একটা ক্যাটাগরি 1 আর একটা টাইপ আছে সেটা ক্যাটাগরি 2। তার মানে ক্যাটাগরি 2 মানে আমরা জিনটা জানি, ডিফেক্টিভ জিন ইজ নোন বাট দ্য জেনেটিক লোকাই, মিউটেশনের লোকাইটা আমরা এখনো জানি না, কিন্তু মরফোলজি জানি। এইটুকু আমি ডিস্ট্রফি আজকে এখানে শেষ করব। ডিস্ট্রফি এত বেশি বললে অনেক বড় চ্যাপ্টার, এত বেশি বললে সব রাখতেও পারবো না। পরবর্তীতে আমরা আরো 2-3টা ইম্পর্টেন্ট ডিস্ট্রফির প্রেজেন্টেশন দেখাবো। আচ্ছা, এই পেশেন্টটার এই লোকটার ছবি দেখো। এই লোকটার ছবিতে কি দেখা যাচ্ছে? বলো বলো, একজন কথা বলো। স্যার লেফট এতে স্যার ইজোট্রপি আছে দেখা যাচ্ছে স্যার। লেফট আইতে এজোট্রপি আছে, তাহলে এখন যদি তার অ্যাবডাকশন লিমিটেড থাকে তাহলে এটা কি হয়েছে? 6th নার্ভ পলসি হয়েছে, তাই তো? জি স্যার। এবং তার আমরা ফান্ডাসটা কি রকম দেখতেছি? স্যার প্যাপিলিডিমা আছে। সোয়েলিং আছে স্যার। প্যাপিলিডিমা আছে, আমরা দেখতেছি তার প্যাপিলিডিমা আছে এবং তার চোখটা বাঁকা হয়ে গেছে। তাহলে এই প্যাপিলিডিমার সঙ্গে এই পেশেন্টের ভিশন কি কমে গেছে? এখনো স্যার কমবে না স্যার, এই স্টেজ ভীষণ ভালো থাকে স্যার। প্যাপিলিডিমাতে ভিশন কমে না, তাই না? তাহলে এখানে চোখটা বাঁকা হয়েছে কেন? স্যার রেজিস্ট আইসিবির কারণে False localizing sign, sir. False localizing. Six Huh? nerve palsy, sir. Sir, six nerve palsy due to false localizing sign. মানে কি কি হয়েছে ঘটনা? Sir, raised intraocular pressure এর জন্য স্যার six nerveটা stretching হয়েছে স্যার over the কোথায় কোথায় স্ট্রেচিং হয়েছে? Tip of the petrous or temporal bone, sir. Over the petrous part of the temporal bone. অ্যাপেক্স অফ দ্য পেটাস কেন স্ট্রেচিং হলো? So due to ankle Tentorial herniation. herniation. ICV বেড়ে গেছে, tentorial herniation হয়ে petrous part of the temporal bone. এই জোরে বলো, আমি শুনতে পাই না। Sir, কি ankle বলছো? herniation হয়ে স্যার হচ্ছে যে petrous part of the tip এ স্যার হচ্ছে six nerve স্যার compress করছে। তোমার নাম কি? স্যার সাজ্জাদ।
সাজ্জাদ জোরে বলো কি বলতেছো? স্যার হচ্ছে আঙ্কাল হার্নিয়েশন হয়ে স্যার সিক্স নার্ভটা স্যার হচ্ছে টিপ অফ দ্য পেট্রাস পার্টে স্যার হচ্ছে মানে কম্প্রেশন হয়েছে স্যার। আনকাল হার্নিয়েশন হয়েছে। আনকাল হার্নিয়েশন মানে কি? না টেন্টোরাল স্যার, টেন্টোরাল হার্নিয়েশন হ্যাঁ, স্যার, টেন্টোরিয়াল হার্নিয়েশন স্যার, টেন্টোরিয়াল হার্নিয়েশন টেন্টোরিয়াল হার্নিয়েশন মানে কি? স্যার। এটা স্যার প্যারাডাল, স্যার প্যারাডাল লোবের লোয়ার পার্টটা স্যার হচ্ছে স্যার হার্নিয়েট হয় কার 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 হার্নিয়েশন হয়েছে? স্যার, টেম্পোরাল লোবে স্যার। টেম্পোরাল লোব অফ দ্য সিরেব্রাম। জি স্যার। টেম্পোরাল লোব অফ দ্য সিরেব্রাম কি যে বলে না বলে, টেম্পোরাল লোবের হার্নিয়েশন হয়েছে। স্যার ব্রেন স্টেম হার্নিয়েশন স্যার। আচ্ছা আমরা একটু ডাউনওয়ার্ড ছবি দেখি, ডিসপ্লেসমেন্ট হয় স্যার ব্রেন স্টেমের। আমরা তখন একটা ছবি স্যার দেখি। শোনো, এই যে আমার যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যায়, সিএসএফ প্রেসার বেড়ে যায়, তখন আমাদের ব্রেনের চেষ্টা থাকে যেদিকে একটু জায়গা পায় সেই দিকে সে সরে যেতে চায়। কি জন্য? যেন প্রেসারটা কমে। মানে যেমন তুমি যখন বাসে বসে আছো, তোমার পাশে একজন বসছে মোটা লোক, সে তোমার গায়ের উপর চাপ দিচ্ছে, তখন তুমি কি করবে? একটু সরে বসবা, একটু আরেকটু চেপে যাবা আরেকদিকে, তোমার অন্যদিকে, যাতে তুমি তুমি চাপটা অনুভব না করো। ঠিক সেই রকম ব্রেনের ভিতর, যেহেতু এটা একটা স্কাল, এটা একটা শক্ত জিনিসের ভিতরে নরম ব্রেন এবং সিএসএফ আছে, তখন ব্রেন যেদিকে জায়গা পাবে সেই দিকে সে সরে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে ব্রেন স্টেম অর্থাৎ পন্স, মিড ব্রেন, পন্স এবং মেডালা, এই পোর্শনের নিচে যেহেতু আমার ফোরামেন ম্যাগনাম আছে, এই ফোরামেন ম্যাগনামের দিকে এটা একটু নেমে যাবে। ব্রেন স্টেম উইল ডিসপ্লেস স্লাইটলি টুয়ার্ডস দি ফোরামেন ম্যাগনাম। ঠিক আছে? ফলে কি হবে? পন্সটা যদি একটু নেমে আসে, আমরা এই যে ছবিটা দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই যে মাঝের ছবিটা দেখো, পন্সের লোয়ার বর্ডার অফ দ্য পন্স থেকে সিক্স নার্ভ অ্যারাইজ করে, সিক্স নার্ভ লোয়ার বর্ডার অফ দ্য পন্স থেকে অ্যারাইজ করে একটু উপরের দিকে ওঠে। উপরের দিকে উঠতে হয় কারণ সে যাবে সেলাটারসিকার পাশে, ক্যাভার্নাস সাইনাসের মধ্যে ঢুকবে সে, তার জন্য সে একটু উপরের দিকে উঠে আসে। উপরের দিকে উঠে আসলে যদি আমরা একদম ডানের ছবিটা দেখি, স্কাল, বেস অফ দ্য স্কাল দেখি, সে থাকে এখান থেকে অ্যারাইজ করে সে উপরের দিকে উঠে, উপরের দিকে উঠে এই যে পেট্রাস বোনটা, এই পেট্রাস বোনের অ্যাপেক্স অফ দ্য পেট্রাস বোন, এর উপর দিয়ে যে সে সেলাটারসিকার পাশে ক্যাভার্নাস সাইনাসের ভিতরে ঢুকে যায়। তাহলে ব্রেন স্টেম যখন নিচে নেমে যাবে, এই যে মাঝের ছবিটা দেখো, পন্স যখন একটু নিচে নেমে আসবে, তখন এই সিক্স নার্ভটা স্ট্রেসড হবে এগেইনস্ট দি অ্যাপেক্স অফ দ্য পেট্রাস বোন। অ্যাপেক্স অফ দ্য পেট্রাস বোনের এখানে স্ট্রেসড হবে, ফলে আমার সিক্স নার্ভটা প্যারালাইসিস হবে। এই যে আমরা যদি একদম বামের ছবিটা দেখি, এখানেও দেখানো হচ্ছে পন্সের লোয়ার বর্ডার থেকে উঠছে, উঠে সে একটু উপরের দিকে গেছে, অ্যাপেক্স অফ দ্য পেট্রাস বোনের পাশ দিয়ে সে ক্যাভার্নাস সাইনাসে এসে ঢুকবে, ফলে তার এখানে স্ট্রেস হবে। আর তুমি যেটা বলছো যে সাজ্জাদ বলছো না, কে? আনকাল হার্নিয়েশন কে বলছো জি এটা? স্যার, জি স্যার আমি স্যার, হ্যাঁ, জি স্যার আমি বলছি স্যার। আনকাস হচ্ছে টেম্পোরাল লোবের একটা পার্ট। টেম্পোরাল জি লোব স্যার। কোথায় থাকে? টেম্পোরাল লোব এই মিডল ক্রেনিয়াল ফোসার নিচের দিকে থাকে। এই যে আমরা মিডল বেস অফ দ্য স্কালটা খেয়াল করো, মিডল ক্রেনিয়াল ফোসার এই 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 গর্তের মধ্যে থাকে টেম্পোরাল লোব। তাহলে টেম্পোরাল লোব যখন হার্নিয়েট করবে, কোন দিকে হার্নিয়েট করবে? এটা টুয়ার্ডস দি মিড লাইন, অর্থাৎ এই সেলাটারসিকার দিকে একটু হার্নিয়েট করতে চেষ্টা করে। এই এই টেম্পোরাল লোবের যে পার্টটা সেলাটারসিকার কাছে থাকে সেটার নামই হলো আনকাস। তো এই আনকাল হার্নিয়েশন মানে এই টেম্পোরাল আনকাল পার্ট অফ দ্য টেম্পোরাল লোব উইল বি ডিসপ্লেসড টুয়ার্ডস দি সেলাটারসিকা। টুয়ার্ডস দি সেলাটারসিকা হলেই সে তখন থার্ড নার্ভকে চাপ দেয়। থার্ড নার্ভ চাপ দিলে তখন থার্ড নার্ভ পলসি হয়। আনকাল হার্নিয়েশনের জন্য থার্ড নার্ভ পলসি হবে। আর ব্রেন স্টেম হার্নিয়েশন টুয়ার্ডস দ্য ফোরামেন ম্যাগনাম, এটার জন্য আমার সিক্স নার্ভ পলসি হবে। থ্যাংক ইউ স্যার। এখন শোনো, এখন মনে করো এই যে ছবিটা দেখো, এখানে আমরা দেখতেছি
যে এই যে মাঝের ছবিটা দেখো, এমআরআই অফ দি ব্রেন, এই ফ্রন্টাল লোবে একটা টিউমার দেখা যাচ্ছে, হয়তো এটা মেনিনজিওমা হতে পারে, যাই হোক ফ্রন্টাল লোবে একটা টিউমার। এটার জন্য ব্রেনের ভিতরে প্রেসার বেড়ে গেছে, সিএসএফ প্রেসার বেড়ে গেছে, ইন্টারক্রেনিয়াল প্রেসার বেড়ে গেছে। এটার জন্য কি হবে, ব্রেন স্টেমটা নিচে নেমে যাবে। কিন্তু লিশনটা কোথায়? লিশন কিন্তু সিক্স নার্ভের রাস্তায় না, সিক্স নার্ভ তো ওইদিকে থাকেই না, ফ্রন্টাল লোবের দিকে সিক্স নার্ভ যাবে কিভাবে? ফলে কিন্তু আমার পেশেন্টের চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে যে এইটা সিক্স নার্ভ পলিসি হয়েছে, তাহলে সিক্স নার্ভের উপর চাপ দিচ্ছে। আসলে সিক্স নার্ভের উপরে এই টিউমার কোনো চাপ দেয়নি। সেই জন্য এটাকে আমরা বলি ফলস লোকালাইজিং সাইন, মানে আমরা মনে করতেছি সিক্স নার্ভের পথে কেউ চাপ দিচ্ছে, আসলে সিক্স নার্ভের পথে কেউ চাপ দেয়নি, এই জন্য এটা ফলস। কিন্তু যদি এরকম হয়, একদম ডানের ছবিটা দেখো, এমআরআই অফ দি ব্রেন, এবং এটা হচ্ছে অ্যাকোস্টিক নিউরোমা, এটা অ্যাঙ্গেল অফ দা সিরেবেলাম এবং পন্সের যে অ্যাঙ্গেল, সিরেবেলাম এবং পন্সের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থাকে যেখানে আমাদের আসলে সিক্স নার্ভ, সেভেন নার্ভ ওরা ওখানে অবস্থান করে। এই সিপি অ্যাঙ্গেলের কেসে যখন একটা টিউমার হবে, সাধারণত সোয়ানোমা হয়, সেই সোয়ানোমা মানে এইট ক্যানিয়াল নার্ভের টিউমার, তখন সে ডাইরেক্ট সিক্স নার্ভকে প্রেসার দিবে। সেটাকে কি আমরা ফলস লোকালাইজিং সাইন বলতে পারবো? না স্যার, এটা ট্রু লোকালাইজিং। ট্রু লোকালাইজিং। এটা হচ্ছে ট্রু লোকালাইজিং সাইন। এখানেও কিন্তু ইন্টারক্রেনিয়াল প্রেসার বাড়বে, তখনও আমার সিক্স নার্ভ পলসি হতে পারে, তখন কিন্তু এটা ফলস লোকালাইজিং সাইন তুমি বলতে পারো না, তখন এটা হয়ে যাবে ট্রু লোকালাইজিং সাইন। আচ্ছা, এখন আমরা এই পেশেন্টটা একটু দেখি। এই পেশেন্টের কমপ্লেন হলো, এই লোকটার কমপ্লেন হলো যে সে সবকিছু ডবল দেখে, ঠিক আছে? একদম উপরের ছবিটা নাম্বার এ দেখো, এ, সে একটু ডবল দেখে। কখন ডবল দেখে? নর্মালি সে সোজা তাকালেও ডবল দেখে, নিচের দিকে যখন তাকায় তখন আরো বেশি ডবল দেখে। ডবলটা গ্যাপটা অনেক বেড়ে যায়, দুইটা ইমেজের মধ্যে, ট্রু ইমেজ এবং ফলস ইমেজের মধ্যে গ্যাপটা আরো বেড়ে যায়। তাহলে নিচের দিকে তাকালে, আমরা যখন নিচের দিকে তাকাই তখন কোন কোন মাসেল কাজ করে? একটা হলো সুপার অবলিক আর একটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস। তাহলে নিচের দিকে তাকালে আমার যদি ডাবল বেশি হয়, তাহলে আমার এই দুটো মাসেলের একটা মাসেল পলসি আছে, হয় সুপিরিয়র রেকটাস অথবা ইনফিরিয়র রেকটাস অথবা সুপিরিয়র অবলিক। এখন ইনফিরিয়র রেকটাস কি একা পলসি হতে পারে? কারণ ইনফিরিয়র ডিভিশন অফ দি অকুলোমোটর নার্ভ তিনটা মাসেলকে সাপ্লাই দেয়, ইনফিরিয়র রেকটাস, ইনফিরিয়র অবলিক এবং মিডিয়াল রেকটাস। তাহলে এটা তো সম্ভাবনা কম, এখানে সিঙ্গেল মাসেলকে যে নার্ভ সাপ্লাই দেয়, ফোর্থ ক্যানিয়াল নার্ভ, সেটাই পলসি হওয়ার কথা বেশি। তাহলে নরমালি আমরা একদম উপরের ছবিটা যদি দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতেছি যে বাম চোখটা, লেফটায় একটু হাইপার ডেভিয়েশন আছে, দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। লেফটায় একটু হাইপার ডেভিয়েশন আছে। এখন আমার তো এটা তো এমনও হতে পারে লেফট হাইপার ডেভিয়েশন অথবা রাইট, লেফট হাইপারট্রোপিয়া অথবা রাইট হাইপোট্রোপিয়া। তাহলে লেফট হাইপারট্রোপিয়াটা কি জন্য হলো? হ্যাঁ, কি? স্যার ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। ওভার অ্যাকশনের জন্য। তাহলে আমরা বুঝতে পারি যে এখানে সুপিরিয়র অবলিক হয়তো প্যারালাইসিস হয়ে আছে, কিন্তু আমরা তো এটা শিওর না, কারণ এটা তো বাম চোখের সমস্যাও হতে, ডান চোখের সমস্যাও হতে পারে, যে এখানে এই চোখটা আসলে একটু নেমে গেছে, ওই চোখটা ওঠে নাই। তাহলে আমি কি করব? আমাকে ইন্ডিভিজুয়াল মাসেল, আমরা যদি সরাসরি উপরে তাকাতে বলি, সরাসরি নিচে তাকাতে বলি, তাহলে আমার দুইটা মাসেল কাজ করে, দুইটা মাসেল ছেড়ে দেয়, দুইটা মাসেল কনস্টিট করে। একটা হলো সুপিরিয়র অবলিক আর একটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস। আবার যখন উপরে তাকাতে বলি তখন সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র অবলিক কাজ করে, তাই না? আর বাকি দুটো ছেড়ে দেয়, অ্যান্টাগনিস্টিক মাসেল গুলো রিল্যাক্স হয়ে যাবে
এবং অ্যাগনিস্টিক মাসেল গুলো তোমার কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, তাহলে আমি এমন কি বুদ্ধি বের করতে পারি যেখানে দুইটা মাসেলকে আমি আলাদা করে ফেলবো, অর্থাৎ দুইটা মাসেলের অ্যাকশন আমি আলাদা করে দেখতে চাই। এর জন্য আমি কি করব? রাইট কেস এন্ড লেফট কেস আমরা শোনো, আমরা যখন ডান দিকে তাকাই, যে সি ছবিটা দেখো, যখন আমরা বিটা দেখো, যখন আমরা ডান দিকে তাকাই রাইট গেজে যাই, রাইট গেজে গেলে এখানে ল্যাটারাল রেকটাস কাজ করলো, আর এখানে কোন মাসেল কাজ করলো? মিডিয়াল রেকটাস। আচ্ছা, ওই সময় এই যে যখন মিডিয়াল রেকটাস কন্ট্রাক্ট করলো, তখন সুপিরিয়র অবলিক ইনফেরিয়র অবলিকের অবস্থা কি? তখন কিন্তু দুইটা মাসেল, উপরে সুপিরিয়র অবলিক, নিচে ইনফেরিয়র অবলিক, এরা দুইটা সমানভাবে মাসেল টোন মেনটেন করতেছে, কেউ ওভার অ্যাকশনে নেই, কেউ আন্ডার অ্যাকশনে নেই, যদি এটা নর্মাল সিচুয়েশন হয়। ঠিক একইভাবে যখন আমরা অ্যাবডাকশন করছি, তখন উপরে সুপিরিয়র রেকটাস, নিচে ইনফেরিয়র রেকটাস, ইন্ডিভিজুয়ালি দুইজন সমতা মেনটেন করতেছে, দুইজনই সমান কন্ট্রাকশন মানে মাসেল টোন মেনটেন করে। এইভাবে আমাদের অ্যাডাকশন এবং অ্যাবডাকশন হয়। কেন আমি বললাম যে অ্যাবডাক্টেড অবস্থায় সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস? কারণ আমরা জানি যখন আইবল অ্যাবডাক্টেড হয়, তখন সুপিরিয়র রেকটাস এবং ইনফেরিয়র রেকটাস কোঅ্যাক্সিয়াল হয়ে যায়, অর্থাৎ আইবলের অ্যাক্সিস এবং সুপিরিয়র রেকটাসের অ্যাক্সিস একই লাইনে চলে আসে, এবং এই অবস্থায় তারা পিওরলি এলিভেটর এবং ডিপ্রেসর হয়। যদিও আমরা জানি যে ভার্টিক্যাল মাসেলের অ্যাকশন তিনটা, প্রাইমারি অ্যাকশন সুপিরিয়র রেকটাসের হচ্ছে এলিভেশন, সেকেন্ডারি অ্যাকশন হচ্ছে ইন্টরশন, এবং টারশিয়ারি অ্যাকশন হচ্ছে অ্যাডাকশন। কিন্তু যখন আমি অ্যাবডাক্টেড অবস্থায় থাকব, তখন সুপিরিয়র রেকটাসের একটাই ফাংশন, সেটা হচ্ছে এলিভেশন। ইনফেরিয়র রেকটাসের একটাই ফাংশন, সেটা হচ্ছে ডিপ্রেশন। আর কোনো ফাংশন সে করবে না, ইন্টরশন করার ক্ষমতা তার থাকবে না, কারণ আইবল এবং অ্যাক্সিস অফ দ্য আইবল এবং মাসেলের অ্যাক্সিস সেম লাইনে চলে আসছে। সে ইচ্ছা করলেও আর ইন্টরশন করতে পারে না, অ্যাডাকশনও করতে পারবে না। এইটুকু কি বোঝা গেছে? ঠিক একইভাবে যেহেতু সুপিরিয়র অবলিক এবং ইনফেরিয়র অবলিক তোমার আইবলের অ্যাক্সিসের সাথে প্রাইমারি পজিশনে, যখন আইবল যখন সোজা থাকে, উপরের ছবিটা দেখো, আইবল যখন সোজা থাকে তখন আইবলের অ্যাক্সিসের সাথে, অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিসের সাথে সুপিরিয়র অবলিকের অ্যাঙ্গেল থাকে 51 ডিগ্রি। এই যে এখান থেকে গেছে এইদিকে, সো এটা 51 ডিগ্রি। এবং ইনফেরিয়র অবলিকের অ্যাকশন নিচে থাকে, এটাও তোমার 51 ডিগ্রি আইবলের অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলে থাকে। এই জন্য এদের মেইন ফাংশন হচ্ছে ইন্টরশন এক্সটরশন, এবং পরের ফাংশন হচ্ছে ডিপ্রেশন এলিভেশন, তারপরের ফাংশন হচ্ছে অ্যাবডাকশন। তাহলে আমি যদি আইবলটাকে অ্যাডাক্টেড করে ফেললাম, যখন মানে আইবলটাকে যখন আমি অ্যাডাক্টেড করে ফেলছি, তখন কিন্তু অ্যাঙ্গুলেশন বিটুইন দ্য অবলিক মাসেল and the axis of the eyeball জিরো হয়ে গেছে, তখন আর কোনো অ্যাঙ্গেল নাই। তখন the axis of the eyeball and the axis of the oblique muscles are in the same plane, in the same line. এই অবস্থায় সুপিরিয়র অবলিক কিন্তু পিওরলি এলিভেটর, ইনফেরিয়র অবলিক হচ্ছে সুপিরিয়র অবলিক হচ্ছে পিওরলি ডিপ্রেসর, ইনফেরিয়র অবলিক হচ্ছে পিওরলি এলিভেটর। Only one function they can perform when they are adducted. Similarly, when the eyeball is abducted, only superior rectus can elevate and inferior rectus can depress. Other function they cannot perform. এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি কি করলাম, আমি পেশেন্টকে বললাম ডান দিকে তাকান, রাইট গেজ। তাহলে রাইট গেজে আমি যদি এখন এই অ্যাবডাক্টেড অবস্থায় সুপিরিয়র রেকটাস অথবা ইনফেরিয়র রেকটাস প্যারালাইসিস থাকে, তাহলে কি হবে বলো? যেটা প্যারালাইসিস হবে স্যার অপোজিটটা শো করে। অর্থাৎ আমি যদি এই যে অ্যাবডাক্টেড অবস্থায় যদি আমি দেখি আইবল একটু নিচে নেমে গেছে, তাহলে আমি বুঝবো সুপিরিয়র রেকটাস প্যারালাইসিস। আর যদি আইবলটা একটু উপরে উঠে যায়, তাহলে আমি বুঝবো ইনফেরিয়র রেকটাস আন্ডার অ্যাকশনে আছে, তাই তো?
ঠিক একইভাবে আমি যখন অ্যাডাক্টেড অবস্থায় আইবলটা যদি একটু উপরে উঠে যায় তাহলে আমি বুঝবো ইনফিরিয়র অবলিকের ইনফিরিয়র অবলিক ওভার ওভার অ্যাকশন হচ্ছে, মানে সুপিরিয়র অবলিক আন্ডার অ্যাকশন হচ্ছে। আবার আইবল যদি একটু নিচের দিকে নেমে যায় তাহলে আমি বুঝবো যে ইনফিরিয়র অবলিকের আন্ডার অ্যাকশন, সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। আচ্ছা, তাহলে এখন আমি আবার লাস্টের প্রথম লাইনগুলো একটু ছবিটায় আরেকবার ফিরে যাই। বলবেন স্যার। হ্যাঁ, স্যার লাস্টের যে 2-3টা লাইন একটু আরেকবার বলবেন স্যার। আমি বলছি যে যখন আইবলটা অ্যাডাক্টেড থাকে তখন অবলিক মাসেলের যে অ্যাক্সিস, লাইন অফ অ্যাকশন এবং অ্যান্টেরোপোস্টেরিয়র অ্যাক্সিস সেম লাইনে থাকে, তাহলে তখন এই অবলিক মাসেলগুলো অ্যাডাক্টেড আইতে শুধু এলিভেশন, শুধু ডিপ্রেশন করতে পারবে, আর কোনো কাজ করতে পারবে না। এইটুকু বুঝছো কি? জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি অ্যাডাক্টেড অবস্থায় আইবলটা ডাইরেক্ট হরাইজন্টাল থাকে তাহলে বুঝতে হবে সুপিরিয়র অবলিক এবং ইনফিরিয়র অবলিক দুইজনে ইকুয়াল টোন মেনটেন করতেছে। ক্লিয়ার? কিন্তু যদি কোনো মাসেলের আন্ডার অ্যাকশন থাকে বা প্যারালাইসিস থাকে, অর্থাৎ সুপিরিয়র অবলিক যদি প্যারালাইসিস থাকে তাহলে ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন থাকবে অ্যাডাক্টেড অবস্থায়, এবং এই জায়গায় তো অবলিক শুধু এলিভেশন ডিপ্রেশন করতে পারে। তাহলে কি করবে, আইবলটাকে একটু উপরের দিকে উঠাই দিবে ডিউ টু ওভার অ্যাকশন অফ দি ইনফিরিয়র অবলিক মাসেল। আচ্ছা, সেই রকম ভাবে অ্যাবডাক্টেড অবস্থায় যদি ইনফিরিয়র রেকটাসের প্যারালাইসিস থাকে তাহলে আইবলটা কি হবে, এখানে একটু উপরে উঠে যাবে ডিউ টু ওভার অ্যাকশন অফ দি সুপিরিয়র রেকটাস। সুপিরিয়র রেকটাস মাসেল। আবার উল্টা মনে করো সুপিরিয়র রেকটাসের প্যারালাইসিস আছে, তাহলে ইনফিরিয়র রেকটাসের ওভার অ্যাকশন হবে, তাহলে আইবলটা কি হবে, এখানে উপরে নিচের দিকে নেমে যাবে। নিচের দিকে নেমে যাবে। সুপিরিয়র রেকটাস প্যারালাইসিস হলে নিচে নেমে যাবে, ইনফিরিয়র রেকটাস প্যারালাইসিস হলে উপরের দিকে উপরে উঠে উঠে যাবে। যাবে। সেই রকম অ্যাডাক্টেড অবস্থায় সুপিরিয়র অবলিক প্যারালাইসিস থাকলে আইবল উপরে উঠে যাবে, কারণ সুপিরিয়র অবলিক তো ডিপ্রেশন করে, ইনফিরিয়র অবলিক তো ওভার অ্যাকশন কি বলে এলিভেশন করে, তাহলে ইনফিরিয়র অবলিকের ফাংশন বেড়ে যাবে, তখন আইবলটা একটু উপরে উঠে যাবে। আর যদি ইনফিরিয়র অবলিক প্যারালাইসিস থাকে তাহলে সুপিরিয়র অবলিক বেশি কাজ করবে, তখন আইবলটা একটু নিচে নেমে যাবে অ্যাডাক্টেড অবস্থায়। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা বি ছবিটা দেখি। বিতে আমি দেখতে পাচ্ছি যে অ্যাবডাক্টেড আই ইজ হরাইজন্টাল। কিভাবে বুঝলাম হরাইজন্টাল? আমি শুধু কর্নিয়াটা খেয়াল করব, পুরা চোখ দেখার দরকার নাই, কর্নিয়াটা দেখো হরাইজন্টালি আছে কিনা। কর্নিয়াটা হরাইজন্টালি আছে। আর অ্যাডাক্টেড আইতে আমি দেখতেছি কর্নিয়াটা একটু উপরের দিকে উঠে গেছে, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা যেহেতু অ্যাডাক্টেড আই এ কর্নিয়া একটু উপরে উঠে গেছে, তাহলে কি হচ্ছে, এখানে ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। ওভার অ্যাকশন। আর এখানে কি হচ্ছে, সুপিরিয়র রেকটাস এবং ইনফিরিয়র রেকটাস ইকুয়াল টোনে ইকুয়াল অ্যাকশন হচ্ছে। আচ্ছা, এখন আমরা সি ছবিটা দেখি। সি ছবিতে আমরা যদি রাইট আইটা দেখি, অ্যাডাক্টেড অবস্থায় এখানে হরাইজন্টাল হয়ে আছে, এলিভেশনও নাই, ডিপ্রেশনও নাই, হরাইজন্টাল, কর্নিয়া ইজ হরাইজন্টাল, সো দি আইবল ইজ পিওরলি হরাইজন্টাল অ্যাডাক্টেড। আর এখানেও আমরা দেখতেছি এই চোখটাতে অ্যাবডাক্টেড আইতে কর্নিয়াটা হরাইজন্টাল আছে, এলিভেশনও নাই, ডিপ্রেশনও নাই। তাহলে আমরা বলতে পারি এই দুটা মাসেল ভালো আছে, এই দুটা ভার্টিক্যাল ভালো আছে। আমরা বলতে পারি এই দুটা ভার্টিক্যাল ভালো আছে, কি পারি না? জি স্যার। আচ্ছা, এখন রাইট আইতে, রাইট গেজে আমরা দেখলাম এটা হরাইজন্টাল আছে, তাহলে রাইট সুপিরিয়র অবলিক কি আছে, রাইট সুপিরিয়র রেকটাস, রাইট ইনফিরিয়র রেকটাস ঠিক আছে। আমরা লেফট অ্যাডাক্টেড অবস্থায় দেখলাম লেফট আইবল একটু উঠে গেছে, কর্নিয়াটা একটু ভার্টিক্যাল হয়ে গেছে, তাহলে আমরা বুঝলাম ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন আছে, তার মানে সুপিরিয়র অবলিকের আন্ডার অ্যাকশন আছে। তাহলে আমরা প্রথম ছবিটার দিকে যদি তাকাই, এই যে আমরা এখন শিওর হয়ে গেছি আসলে লেফট আইতে হাইপার ডেভিয়েশন আছে বা হাইপারট্রফি আছে, এটা তো শিওর নাকি? জি স্যার। স্যার এখন আমরা আরো বেশি শিওর হওয়ার জন্য আমরা কি করব, আমরা তখন তাকে টিল্টিং অফ দি হেড করব, হেড টিল্ট করব,
প্রথমে এক সাইডে পরে আরেক সাইডে। এখন হেড টিল যখন আমি মনে করো আমরা তাহলে কোথায় সমস্যা পেলাম? হাইপারট্রপিয়া কোন চোখে? লেফট আইতে। লেফট আই। এখন আমি রাইট গেজটা ডান দিকে মাথাটা ঘোরালাম, তাহলে ডান দিকে যখন মাথা টিল করব তখন ডান চোখ কি করবে? According to Doll's eye phenomenon, when the head is tilted to the right eye will intort, অর্থাৎ রাইট আই অপোজিট দিকে যাবে। তাহলে ফেসটা রাইটের দিকে নিচ্ছি হেডটা, তাহলে রাইট আই যাবে লেফটের দিকে। আর এই দিকে যে চোখটা অর্থাৎ লেফট আই, এটা যেহেতু রাইটের দিকে গেছে তাহলে এটাও তোমার লেফটের দিকে চলে আসবে, অর্থাৎ দুটাই লেফটের দিকে চলে আসবে। তাহলে রাইট আই কোন ইন্টরশন কোন কোন মাসল দ্বারা হবে? রাইট আই সুপিরিয়র রাইট সুপিরিয়র রেক্টাস দিয়ে হবে। ইন্টরশন প্রাইমারি অ্যাকশন অফ দি সুপিরিয়র অবলিক হচ্ছে ইন্টরশন, তাই না? আর এইখানে হবে তোমার এক্সটরশন। এই আইবল তো বাইরের দিকে চলে আসতেছে, যেহেতু মাথাটা এই দিকে গেছে, এই লেফট আই উইল গো টু দি আউটসাইড সো দ্যাট দেয়ার উইল বি এক্সটরশন। তাহলে এক্সটরশন কে করবে এখানে? সুপিরিয়র রেক্টাস। কে? সুপিরিয়র অবলিক। মনে রাখতে হবে, শোনো আমি এখানে সবার উদ্দেশ্যে একটা কথা বলি, মনে রাখবা এই ভার্টিকাল সুপিরিয়র যে মাসেল গুলা সুপিরিয়র রেক্টাস এবং সুপিরিয়র অবলিক এরা ইন্টরশন করে, আর ইনফিরিয়র যে মাসেল ইনফিরিয়র অবলিক এবং ইনফিরিয়র রেক্টাস এরা দুইজনই এক্সটরশন করে। অর্থাৎ ইন্টরটর হচ্ছে আমাদের সুপিরিয়র অবলিক এন্ড সুপিরিয়র রেক্টাস, এক্সটরটর হচ্ছে আমার ইনফিরিয়র রেক্টাস এন্ড ইনফিরিয়র অবলিক। তাহলে আমার এখানে এই লেফট আইয়ের এক্সটরশন কে করবে বলো? এই রাইট আইয়ের ইন্টরশন কে করছে? সুপিরিয়র অবলিক। তাহলে লেফট আইয়ের এক্সটরশন কে করবে? এর যে অ্যাগনিস্টিক মাসল কে? ইনফিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের কাউন্টার পার্ট মানে অ্যাগনিস্টিক হলো ইনফিরিয়র অবলিক, অপোজিটের ইনফিরিয়র অবলিক, সব সময় না, টিল্টিং অবস্থায় এরা হলো ইনফিরিয়র অবলিক। তাহলে এ তখন তোমার এক্সটরশন করে দেবে ইনফিরিয়র অবলিকের কাজে, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে ঠিকই আছে, দুইটাই, একটা এক্সটরশন হলো একটা ইন্টরশন। যখন আমি এই চোখটাকে মাথাটাকে আবার বাম দিকে নিলাম, বাম দিকে টিল করলাম, তখন কি হবে? বাম চোখের কি হবে? বাম চোখ তখন ভিতর দিকে আসবে, অর্থাৎ বাম দিকে যাবে, ডান দিকে যাবে, যেহেতু মাথা ডান দিকে গেছে, মাথা যেহেতু বাম দিকে গেছে, তাহলে চোখটা তখন ডান দিকে যাবে, অর্থাৎ ইন্টরশন করবে। আর এই চোখটা কি হবে? রাইট আই এক্সটরশন হবে। তাহলে এখানে ইন্টরশন কে করবে? সুপিরিয়র অবলিক স্যার, করতে পারবো না স্যার। আর এখানে এক্সটরশন করবে হচ্ছে ইনফিরিয়র অবলিক। তাহলে সুপিরিয়র অবলিক যখন ইন্টরশন করার চেষ্টা করবে তখন ইন্টরশন করতে যায় সে কিন্তু আবার এলিভেশনও করে ফেলবে, কারণ তার কাজ শুধু ইন্টরশন করা না, তার কাজ হলো এলিভেশনও করা। সুপিরিয়র অবলিক যখন ইন্টরশন করার চেষ্টা করবে তখন সে কি করবে? ইন্টরশন করার চেষ্টা করবে এবং ডিপ্রেশন করার চেষ্টা করবে। তাহলে সে কি পারবে যদি সুপিরিয়র অবলিক পলিসি থাকে? না স্যার, পারবে না। তখন ইনফিরিয়র অবলিক কি করবে? এটাকে আরো উপরে তুলে দিবে। নরমালি যেটুকু উপরে ছিল হাইপারট্রপিয়া ছিল, এই হাইপারট্রপিয়াটা তখন আরো বেড়ে যাবে। এখান থেকে আমি শিওর হয়ে গেলাম যে এইটা আসলে সুপিরিয়র অবলিক পলিসি। এই যে শেষের যে অংশটা করলাম এই টিল্টিং, এটা হলো বেলচস্কি টেস্ট। আর এই যে প্রথমে আমি হার্সবার্গ রিফ্লেক্স দিয়ে দেখলাম একটা হাইপারট্রপিয়া আছে, তারপরে আমি রাইট গেজ লেফট গেজ করলাম, প্রথমটা হলো পার্ক 1 টেস্ট, তারপরেরটা হলো পার্ক 2 টেস্ট, শেষের বেলচস্কি টেস্টটা হলো পার্ক 3 স্টেপ টেস্ট। এই তিনটা স্টেপ টেস্ট আমরা পরীক্ষায় করব। আমরা মনে রাখবো ডিপ্লোমা পরীক্ষাতে শর্ট নোট আসবে বেলচস্কি টেস্ট,
ডিপ্লোমা পরীক্ষাতে আসবে, পার্ট 3 স্টেপ টেস্ট, ইভেন এফসিপিএস এমএসও আসতে পারে। আমি একটু সামারি করে দিই, সামারি না করলে আমি জানি অনেকে এখনো ধরতে পারেনি। প্রথম কথা হচ্ছে, যখন আমার কোনো ভার্টিক্যাল মাসেলের প্রবলেম মনে হবে, আইদার হাইপারট্রোপিয়া অর হাইপোট্রোপিয়া, প্যারালাইটিক হাইপারট্রোপিয়া আর হাইপোট্রোপিয়া, তখন আমার প্রথম কাজ হচ্ছে মাসেলকে রাইট গেজ অথবা লেফট গেজে তাকাতে বলা। এবং রাইট গেজে তাকানোর সময় আমরা দেখব দুইটা কর্নিয়া হরাইজন্টাল আছে নাকি একটা একটু ভার্টিক্যাল হয়ে গেছে, অর্থাৎ খাড়া হয়ে গেছে। এবং আমরা দেখব যে এই যদি খাড়া হয় সেটা কি উপরের দিকে গেছে না নিচের দিকে নেমে আসছে। আমরা যদি অ্যাবডাক্টেড অবস্থায় যদি আইবলটা হরাইজন্টাল না থেকে একটু উপরে যায় তাহলে বুঝতে হবে সুপিরিয়র রেকটাসের ওভার অ্যাকশন, যদি নিচের দিকে নেমে যায় তাহলে বুঝতে হবে ইনফেরিয়র রেকটাসের ওভার অ্যাকশন। আর যদি অ্যাডাক্টেড অবস্থায় উপরের দিকে উঠে যায় তাহলে বুঝতে হবে ইনফেরিয়র অবলিকের ওভার অ্যাকশন, যদি নিচের দিকে একটু নেমে আসে তাহলে বুঝতে হবে সুপিরিয়র অবলিকের ওভার অ্যাকশন। ঠিক আছে? অবলিক এবং রেকটাই, ভার্টিক্যাল রেকটাই এবং অবলিক মাসেলকে ফাংশনকে আলাদা করে দেখার জন্য যে টেস্টটা করা হয় সেটার নাম হচ্ছে রাইট গেজ এবং লেফট গেজ। এতে আমাদের অ্যাবডাক্টেড আইতে আমরা সুপিরিয়র এবং ইনফেরিয়র রেকটাসের মাসেলের ফাংশনটা আলাদাভাবে দেখতে পারি, আর অ্যাডাক্টেড অবস্থাতে আমরা সুপিরিয়র অবলিক এবং ইনফেরিয়র রেকটাসের কি ফাংশন, দুইটাই হলো এলিভেশন ডিপ্রেশন। আর কোনো সেকেন্ডারি অ্যাকশন, টারশিয়ারি অ্যাকশন তারা ওই সময় করতে পারে না, যেহেতু তাদের আইবলের সাথে তাদের যে অ্যাঙ্গুলেশন সেটা থাকে না। অ্যাক্সিস অফ দ্য মাসেল বা লাইন অফ অ্যাকশন অফ দ্য মাসেল এন্ড অ্যাক্সিস অফ দ্য আইবল যেহেতু জিরো হয়ে যায়, সেই সময় তারা পিওরলি এলিভেটর অথবা ডিপ্রেসর থাকে। এবং তখন যদি আমার একটা চোখ উপরে উঠে যায় তাহলে বুঝতে হবে ওই চোখের সমস্যা, এবং সেটা হচ্ছে সুপিরিয়র অবলিক পলসি। সেই সুপিরিয়র অবলিক পলসি ফাংশন ফাইনাল করার জন্য, কনফার্ম করার জন্য আমরা তখন বেলচস্কি টেস্ট করি। বেলচস্কি টেস্ট করে আমরা হেড টিল্টিং করি। হেড টিল্টিং এই জন্য করি যে আমরা সেখানে শুধুমাত্র অবলিকের ফাংশন দেখতে পারবো, এখন আর রেকটাই ভার্টিক্যাল রেকটার ফাংশন আমরা দেখবো না। আমরা এই জন্য হেড টিল্ট করব, প্রথমে এক সাইডে পরে অপোজিট সাইডে। হেড টিল করলে যদি আইবল আরেকটু উপরে উঠে যায় তাহলে আমরা বুঝবো যে ইনফেরিয়র অবলিকের ওভার অ্যাকশন হচ্ছে, মানে সুপিরিয়র অবলিক পলসি আছে। আমরা রাইট গেজ এবং লেফট গেজে সুপিরিয়র একটা সুপিরিয়র অবলিক, অন্যদিকে ইনফেরিয়র অবলিক সুপিরিয়র অবলিকের ফাংশন দেখছি, কিন্তু হেড টিল্টের সময় আমরা ভার্টিক্যাল মাসেলের অ্যাকশন দেখিনি, আমরা শুধু অবলিক মাসেলের অ্যাকশন দেখছি। কারণ টিল্টেড আইতে ইন্টরশন করে সুপিরিয়র অবলিক, এক্সটরশন করে ইনফেরিয়র অবলিক। ঠিক আছে? কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওই যে বুফ টুপ এইসব করার দরকার নাই, আসল জিনিসটা বুঝো তাহলে তুমি সবসময় বলতে পারবা। সেম সাইডে টিল্টিং করলে আইবলটা আরো উপরে উঠে যাবে, তার মানে বুঝতে হবে ইনফেরিয়র অবলিকেরই প্রবলেম, ইনফেরিয়র অবলিকের ওভার অ্যাকশন হচ্ছে। কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি? সবাই বুঝতে পারছো? হ্যাঁ, কেউ কোনো শব্দ করতেছে না? স্যার বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, এই ছবিটা আমরা কুইজে দিচ্ছিলাম। এই ছবিটাতে দেখো, এই মেয়েটা যখন মাথাটা ডান দিকে টিল করছি তখন আইবলটা উঠে গেছে, তাই না? জি স্যার। এটা কি তাহলে রাইট সুপিরিয়র রেকটাসের ওভার অ্যাকশন বলা যায়? না স্যার। টিল্টিং বলা যায় অবস্থায় না? রেকটাস কাজ করে না। টিল্টে তো স্যার রেকটাস কাজ করে।
টিল্টেড অবস্থায় কাজ করবে হচ্ছে অবলিক মাসল। অবলিক মাসল। তাহলে এখানে আমরা বলতে পারি যে রাইট সুপিরিয়র অবলিকের আন্ডার অ্যাকশন আছে, রাইট ইনফিরিয়র অবলিকের ওভার অ্যাকশন আছে, বলতে পারি না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তাহলে আমাদের এটা হচ্ছে এখানে এই বাচ্চাটা রাইট ফোর্থ না পলসি আছে, রাইট সুপিরিয়র অবলিক পলসি আছে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। সবার গলা শুকায় গেছে, মানে এত কম বুঝে এই নিউরোলজি, যার জন্য বলে 1000বার বললেও বুঝে না। लेफ्ट तो सर হ্যাঁ কি আচ্ছা, এই দুই একটা ছবি দেখায় শেষ করব। এখানে আমরা দেখো প্রাইমারি পজিশন কোনটা, এই যে মাঝখানের ছবিটা, প্রাইমারি পজিশনে কি আছে এখানে? টোসিস। লেফট রাইটে টোসিস আছে, তাই না? লেফট রাইটে টোসিস আছে। আমরা এখন যখন এই যে রাইট ডেক্সট্রোভার্সন মানে ডেক্সট্রোভার্সন করলাম, ডেক্সট্রোভার্সনে আমরা কি দেখলাম? অ্যাডাকশনও হচ্ছে অল্প, কম হয়েছে, কিন্তু অ্যাবডাকশন ভালোই হয়েছে, অর্থাৎ ডেক্সট্রোভার্সন অলমোস্ট নরমাল। আমরা যখন লেভো ভার্সন করলাম তখনও দেখলাম যে লেভো ভার্সন দুই চোখেই হলো। আমরা যখন ডেক্সট্রো এলিভেশন করলাম উপরে, তখন দেখলাম যে হ্যাঁ ডেক্সট্রো এলিভেশনও হলো। আমরা যখন ডেক্সট্রো ডিপ্রেশন করলাম তখনও এটা হলো। আমরা যখন লেভো এলিভেশন করলাম আইবলটা একটু কম উঠছে, আর এইখানে আমরা দেখতেছি লেভো ডিপ্রেশন হলো। তাহলে এটা কি ডিজিজ? আচ্ছা, আমরা যখন ডাইরেক্ট এলিভেশন করলাম তখন আমাদের রাইট আইটা উঠে গেছে, লেফট আই উঠে নাই। যখন আমরা ডিপ্রেশন করলাম, ডাইরেক্ট ডিপ্রেশন, তখন আবার দেখলাম দুইটা চোখই নিচে নামছে। যখন আমরা এলিভেশন করলাম তখন রাইট আই উপরে ওঠে নাই, ইয়া লেফট আই। এবং ডেক্সট্রো এলিভেশনের সময় দেখলাম লেফট আই ডেক্সট্রো এলিভেশন হলো না, কিন্তু ডাইরেক্ট লেভো ভার্সন হলো, লেভো ডিপ্রেশনও হলো, লেভো এলিভেশন হলো না, আর ডাইরেক্ট এলিভেশন হলো না। কিন্তু ডাইরেক্ট ডিপ্রেশন হলো, লেভো ডেক্সট্রো ডিপ্রেশন হলো, ডেক্সট্রো এলিভেশনও হলো। তাহলে সমস্যা কোথায়? superior division of the occlusive nerve third plus. nerve. হ্যাঁ, The superior division of third nerve. এটা হচ্ছে আপার ডিভিশন অফ দা থার্ড নার্ভ পলসি, তাই তো? জি স্যার। আপার ডিভিশন অফ দা থার্ড নার্ভ পলসি, এটা কোথায় হয়েছে? লিশনটা কোথায় থাকতে পারে? ব্রেনে। হ্যাঁ, কোথায়? না না না, Intraorbital, ocular sir. part, sir. Intraorbital part of third nerve. Orbital, sir. Orbital এটা ফিশারের আমার ঢুকার সুপিরিয়র আগে অরবিটাল স্যার। ফিশার রিজনে হতে পারে, ঢুকার অথবা আগে। অরবিটের ভিতরেও হতে পারে। কিন্তু ক্যাভানা সাইনাসে যখন ছিল, তার আগে যখন ছিল ওই যে ব্যাজিলার পার্ট, তখন তো সে দুইটা পার্ট একসাথে ছিল, তখন ওটা হওয়ার সম্ভাবনা নাই। যখন তার আলাদা হয়ে গেল, ক্যাভানা সাইনাস থেকে বেরোনোর পরেই তারা দুইটা পার্ট ভাগ হয়ে গেল, তারপরে তারা সুপিরিয়র ফিশার দিয়ে ঢুকলো। ওই জায়গায় যদি লিশন হয়, অথবা যদি অরবিটের ভিতরে কোনো লিশন, উপরের দিকে কোনো লিশন হয়, তাহলে এই আপার ডিভিশন অফ দা থার্ড নার্ভ পলসি হবে। আচ্ছা, এটা কি আমরা এমইডি বলতে পারি? স্যার টোসিস আছে তো স্যার। হ্যাঁ, স্যার টোসিস যেহেতু আছে স্যার এমইডি স্যার এমইডি তে টোসিস থাকতে পারে। এই ছেলে, টোসিস এমইডি তে থাকে, অনেক সময় টোসিস থাকে, বেশিরভাগ সময় থাকে। প্রথম কথা হচ্ছে এখানে আমার ডেক্সট্রো, এই যে দেখো একদম উপরে ডানের ছবিটা দেখো, ইয়ে, একদম এই যে এইখানে ডেক্সট্রো এলিভেশন অফ দি রাইট আই লেফট আই হয়েছে না? হয়েছে। আমার হয়নি কোনটা, একটা হচ্ছে ডাইরেক্ট এলিভেশন হয়নি, আর ডেক্সট্রো লেভো এলিভেশন হয়নি। তাহলে যদি এমইডি হইতো
তাহলে কোন অবস্থাতে লেভো এলিভেশন, ডেপ্রো এলিভেশন, কি বলে ডেক্সট্রো এলিভেশন, ডাইরেক্ট এলিভেশন, লেভো এলিভেশন কোনোটাতেই হবে না, তখন সেটা হচ্ছে এমইডি। এমআইডির সঙ্গে টোসিস থাকতে পারে। ডাইরেক্ট এলিভেশন, লেভো এলিভেশন, ডেক্সট্রো এলিভেশন কোনোটাই হবে না, তখন সেটাকে আমরা বলবো এমইডি। আর এটা কি ব্রাউন সিনড্রোম হতে পারে? ব্রাউন সিনড্রোম কি জিনিস? ব্রাউন সিনড্রোম হলো তোমার এই যে এইখানে যে সুপিরিয়র ট্রক্লিয়া অফ দি সুপিরিয়র অবলিক, এই ট্রক্লিয়া অফ দা সুপিরিয়র অবলিক হয় ড্যামেজ আছে, অথবা ট্রক্লিয়াটা শক্ত হয়ে গেছে, স্টোনি বনি হয়ে গেছে, কার্টিলেজেনাস পার্টটা বনি পার্ট হয়ে গেছে, অথবা এখানে এই যে অ্যাপোনেউরোসিস অফ দা সুপিরিয়র অবলিক শক্ত হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে। এমনি তো ফাইব্রাস টিস্যু আরো শক্ত হয়ে গেছে। তাহলে কি হবে? আমার যদি আমি কি বলছি, এলিভেশন অবলিক মাসেল এলিভেশন করে কখন? পিওরলি এলিভেশন করে কখন? যখন আইবলটা কি অবস্থায় থাকে? অ্যাডাক্টেড অবস্থায় স্যার। অ্যাডাক্টেড অবস্থায় থাকে। তাহলে মনে রাখতে হবে, যখন আমি ডেক্সট্রো এলিভেশন করতেছি তখন কিন্তু এই মাসেল এখানে কাজ করতেছে সুপিরিয়র রেক্টাস, আর এখানে কাজ করতেছে হচ্ছে ইনফিরিয়র অবলিক, পিওরলি ইনফিরিয়র অবলিক, অনলি ইনফিরিয়র অবলিক। আর যখন এই মাসেলে এই আইবলে কাজ করতেছে সুপিরিয়র রেক্টাস। যখন আমি ডেক্সট্রো ডিপ্রেশন করছি, রাইট আইতে কাজ করতেছে ইনফিরিয়র রেক্টাস, অনলি ভার্টিক্যাল মাসেল। আর ইন কেস অফ লেফট আই, অ্যাডাক্টেড আইতে কাজ করতেছে অনলি সুপিরিয়র অবলিক। সিমিলারলি আমরা যদি অ্যাবডাক্টেড অবস্থায় দেখি লেফট আইতে, এলিভেশন হচ্ছে না মানে সুপিরিয়র রেক্টাস কাজ করতে পারতেছে না, ডিপ্রেশন হচ্ছে মানে ইনফিরিয়র রেক্টাস কাজ করছে। ডাইরেক্টেতে আমার একটু নামে গেছে, দেখো খেয়াল করে, ডাইরেক্টে আমার এই যে লেভো ভার্সনে লেফট আইতে দেখো আইবলটা একটু নেমে গেছে, কিন্তু কর্নিয়াটা একটু নিচের দিকে, কারণ সুপিরিয়র রেক্টাস পলসি আছে, ইনফিরিয়র রেক্টাসের ওভার অ্যাকশন হয়েছে, এই জন্য একটু নিচে নেমে গেছে। আর আমি যখন ডাইরেক্ট এলিভেশন করছি তখন কিন্তু দুইটা মাসেল কাজ করবে, একটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস আর একটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। যেহেতু ইনফিরিয়র অবলিক ভালো আছে, আইবলটা একটু তুলতে যায়, সে কি করছে? এক্সট্রশন করে ফেলছে, কারণ ইনফিরিয়র অবলিকের কাজই হলো এক্সট্রশন করা, সেই জন্য একটু এক্সট্রট করে ফেলছে, আইবলটাকে একটু আউটওয়ার্ড নিয়ে চলে গেছে। হ্যাঁ, এই জন্য এটা ডাইরেক্ট এলিভেশন হয়নি, একটু এক্সট্রশন হয়ে গেছে। তো আমার যদি এটা ব্রাউন সিনড্রোম হতো তাহলে আমি যেটা পেতাম, এই যে অ্যাডাক্টেড আই, আমার এখানে টোসিস হচ্ছে লেফট আইতে, তাহলে আমার যদি ব্রাউন সিনড্রোম হতো তাহলে আমি অ্যাডাক্টেড অবস্থায় আইবলটা উপরের দিকে উঠতো না, কারণ ইনফিরিয়র অবলিক কাজ করবে ঠিকই, কিন্তু সুপিরিয়র অবলিক ছাড়ে না, যেহেতু ফাইব্রোসিস হয়ে গেছে, সুপিরিয়র অবলিক ক্যানট রিল্যাক্স, সো দি ইনফিরিয়র অবলিক ক্যানট ওয়ার্ক, সো দি এলিভেশনটা হবে না শুধুমাত্র ডেক্সট্রো, অর্থাৎ অ্যাডাক্টেড আয়ের এলিভেশন হবে না, কিন্তু ডাইরেক্ট এলিভেশন হবে, কারণ তখন কাজ করবে সুপিরিয়র রেক্টাস আর ইনফিরিয়র অবলিক, এটা কাজ করতে পারবে। এমনকি অ্যাবডাক্টেড আইতেও এলিভেশন হবে, কারণ তখন তো শুধু সুপিরিয়র রেক্টাস কাজ করবে, এই জন্য এটাও হবে, ডাইরেক্ট হবে, অ্যাবডাক্টেড আই হবে, ডাইরেক্ট এলিভেশন হবে, অ্যাডাক্টেড হবে না, তখন আমরা বুঝবো এটা হচ্ছে ব্রাউন সিনড্রোম। আর মনোঅকুলার এলিভেশন ডেফিসিয়েন্সিতে আমার কোনো দিকে উঠবে না, ডাইরেক্টও ওঠে না, অ্যাডাক্টেড অবস্থায় ওঠে না, অ্যাবডাক্টেড অবস্থায় ওঠে না, তখন আমরা এটা বুঝবো এমইডি। স্যার ব্রাউন সিনড্রোমে কি স্যার অ্যাবডাক্টেড অবস্থায় স্যার ডিপ্রেশন হবে? অ্যাবডাক্টেড অবস্থায়? জি স্যার। ব্রাউন সিনড্রোমে অ্যাবডাক্টেড অবস্থায় অবলিক মাসেলের কোনো কাজই নেই, সুতরাং ডিপ্রেশন কেন হবে না? স্যার টোসিস কি থাকে স্যার ব্রাউন সিনড্রোমে? ব্রাউন সিনড্রোমে টোসিস একটু থাকতে পারে ডিউ টু ড্যামেজ, যদি এটা ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়, ইনফ্ল্যামেটরি ফাইব্রোসিস হয়, তখন একটু মাইল্ড টোসিস থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এমইডিতে সাধারণত থাকে।
স্যার সরি স্যার কোশ্চেনটা ভুল করছি স্যার। অ্যাডাক্টেড অবস্থায় স্যার ইলেভেশন হচ্ছে না বললেন তাই না? হ্যাঁ, স্যার ডিপ্রেশন কি হবে না? ডিপ্রেশনও তো হবে না, মাসেল তো কন্ট্রাক্টও করে না, আবার যখন জি স্যার, রিল্যাক্স রিল্যাক্সও করে না, তখন রিল্যাক্সও হয় না। তাহলে স্যার দুটোই হবে না? মানে মেইনলি ডিপ্রেশন কিছুটা হবে, ডিপ্রেশন তো একা করবে না, তোমার সুপিরিয়র অবলিক করবে, অ্যাডাক্টেড অবস্থায় সুপিরিয়র অবলিক করবে, সেটা ঠিক আছে। দেখা যাবে কিছুটা সে ছাড়তে পারে, কিন্তু সে কন্ট্রাক্ট করতে পারে না, কন্ট্রাক্ট করতে মানে সরি রিল্যাক্স করতে পারে না, রিল্যাক্স করতে পারে না, কারণ ওইখানে মাসেলটা ওই পুলির মধ্যে আটকা পড়ছে, ফাইব্রাস টিস্যুটা অ্যাপোনিউরোসিসটা পুলির মধ্যে আটকা পড়ে যায়, আটকা পড়ার জন্য সে ওখানে ওটাকে সে ওই রিল্যাক্স হয় না। সেই জন্য ইনফ্রাঅবলিক যখন অ্যাডাক্টেড অবস্থায় যখন আইবলটাকে উপরে উঠাবে হচ্ছে ইনফ্রাঅবলিক, তখন আইবল সে পারে না, কারণ ও রিল্যাক্স হয় না। ইনফ্রাঅবলিক ভালো আছে, কিন্তু রিল্যাক্স সুপিরিয়র রিল্যাক্স হয় না দেখে সে আইবলটাকে উপরে তুলতে পারে না। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা ওই যে ওয়ার্কশপেও কথা বলবো, আবারও দেখাবো, আজকে থাকে পর্যন্তই। এই যে ধোঁয়া ধুম নামে যাচ্ছে, অলরেডি 15 জন ভেঙে গেছে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।